হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের লেকচার 9-এ। তো এর আগে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের লেকচার 8 মানে 8 নাম্বার লেকচার পর্যন্ত করেছি, যেখানে কিনা আমরা অক্সাইড পর্যন্ত আলোচনা করেছি এবং তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা ছিল অক্সাইড। সেই অক্সাইড কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, রাইট? আমরা কিন্তু অক্সাইড শেষ করে ফেলেছি। তো আজকে আমরা আরও আমাদের যে কিছু ছোট ছোট কিছু ইম্পর্ট্যান্ট টপিক আছে সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? যেমন হাইড্রাইডস, তারপর আমরা হচ্ছে হ্যালাইডস এবং হ্যালাইডস নিয়ে আলোচনা করব, মানে দুইটা টপিক, হাইড্রাইডস এবং হ্যালাইডস। তো এই দুইটা টপিক নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলো। তোমরা জয়েন করলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো দেখো, আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এমনভাবে পড়তেছি, এত ডিটেইলে পড়তেছি যে তুমি এই জীবনে জিন্দেগিতে এই টপিক থেকে, এই অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো আসবে সেগুলো থেকে কোনো দিনও তুমি আটকাবে না, কোথাও আটকাবে না, ঠিক আছে? এবার তুমি যেই কলেজেরই হও না কেন, যেই ভার্সিটিরই ভর্তি পরীক্ষা দিতে যাও না কেন, বা যেই বোর্ডেরই তুমি হও না কেন, এখান থেকে আসা সকল ধরনের প্রশ্ন তুমি উত্তর করতে পারবে। তো ভাইয়া সেভাবেই তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্মর এই অধ্যায়টুকু কিন্তু আমি পড়াচ্ছি, ঠিক আছে? এবং এত ডিটেইলে তোমরা কিন্তু কোথাও এই অধ্যায়ের ক্লাস পাবা না, এত ডিটেইলে এত গুছানো ক্লাস তোমরা কোথাও পাবা না। সো তোমরা জাস্ট ভাইয়ার লেকচারটা খুব ভালো করে ফলো করবা। আমার লেকচারে যেই টপিকগুলো পড়াইছি সেই টপিকগুলো আগে ভালো করে রিভিশন দিবা, দিয়ে তারপর সেই টপিকের মানে তুমি বই থেকে ওই টপিকটা খুঁজে বের করে বই থেকে এরপরে পড়বা, ঠিক আছে? আগে অবশ্যই সবার আগে ফার্স্ট কাজ হচ্ছে আমার লেকচার স্লাইডটা খুব ভালো করে পড়া, দেন বই বা তোমার যেইটা মন চায় তুমি সেটা সলভ করো, কোনো অসুবিধা নাই। ওকে, ফাইন। ওকে, আচ্ছা, সেকেন্ড পেপার কবে থেকে শুরু হবে? সেকেন্ড পেপার মোস্ট প্রবাবলি জানুয়ারি মাস থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব সেকেন্ড পেপার, ঠিক আছে? জানুয়ারি থেকে আমরা শুরু করব সেকেন্ড পেপারের ক্লাসগুলো, আমাদের অর্গানিক এবং ইনঅর্গানিকের ক্লাসের আপডেট তোমাদেরকে অবশ্যই জানায় দেওয়া হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে ভাইয়ারা, ওকে। তো চলো, তো আমরা আমাদের আজকের সেই ক্লাসটা শুরু করে দেই। আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। আর আজকের ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব বলো তো ভাইয়ারা? আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফার্স্টই আমাদের হাইড্রাইডস নিয়ে। কী নিয়ে আলোচনা করব ভাইয়া? হাইড্রাইডস নিয়ে। এখন হাইড্রাইডস কি? হাইড্রাইডস জিনিসটা আসলে কি? হাইড্রাইডস জিনিসটা হচ্ছে হাইড্রোজেনের যৌগ। হাইড্রাইডস জিনিসটা মানে কি বলো তো? হাইড্রোজেন। হাইড্রোজেন যখন কোনো মৌলের সাথে থাকে, হাইড্রোজেন যখন কোনো মৌলের সাথে থাকে, কোনো মৌলের সাথে থাকে, ঠিক আছে? হাইড্রোজেন যখন কোনো মৌলের সাথে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রাইডস। হাইড্রোজেন যখন কোনো মৌলের সাথে থাকে তখন সেটাকে আমরা কি বলি ভাইয়ারা বলো তো? সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের হাইড্রাইডস। হাইড্রোজেন যখন কোনো মৌলের সাথে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? হাইড্রাইডস বলবো। কীরকম ব্যাপারটা? চলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো আমি তোমাকে বললাম NH3, অ্যামোনিয়া, হ্যাঁ, অ্যামোনিয়া, তোমাকে আমি বললাম অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া। দেখো এই অ্যামোনিয়া হচ্ছে তোমার একটা হাইড্রাইডস। দেখো হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে আছে, তাহলে অ্যামোনিয়া একটা কি? অ্যামোনিয়া তোমার একটা হচ্ছে হাইড্রাইডস, হ্যাঁ। ঠিক সিমিলারলি তোমাকে বললাম PH3, দেখো ফসফরাসের সাথে হাইড্রোজেন আছে, তাহলে এটাও কিন্তু তোমার একটা হাইড্রাইডস। তারপর তোমাকে দিলাম Li, লিথিয়ামের সাথে হাইড্রোজেন, লিথিয়াম হাইড্রাইড, ওকে। তারপরে তোমাকে বললাম সোডিয়ামের সাথে হাইড্রোজেন, এটাকে আমরা বলবো সোডিয়াম হাইড্রাইড, ক্লিয়ার? তো এগুলাকে বলা হয় কি? এগুলাকে বলা হয় হচ্ছে হাইড্রাইডস। তো এরকমভাবে হাইড্রোজেন যখন কোনো মৌলের সাথে থাকবে তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে হাইড্রাইডস। তো দেখো এরকমভাবেই তোমরা দেখছো অক্সিজেন যখন কোনো মৌলের সাথে থাকে তখন সেটাকে বলা হয় অক্সাইড। অক্সিজেন যখন কোনো মৌলের সাথে থাকে সেটাকে কি বলে? অক্সাইড বলে। আর অক্সাইড কিন্তু তোমাদেরকে অলরেডি পড়াই ফেলছি, হ্যাঁ। অক্সাইডের পড়াশোনা কিন্তু আমাদের শেষ, খুব ভালো করে পড়াইছি। অক্সাইডের প্রকারভেদ থেকে শুরু করে অক্সাইড কী ধরনের বিক্রিয়া করে, কোন ধরনের অক্সাইড কী ধরনের বিক্রিয়া করে, যা কিছু তোমাদের জানা প্রয়োজন প্রতিটা জিনিস ভাইয়া তোমাদেরকে অলরেডি অক্সাইড থেকে পড়াই দিছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে হাইড্রাইডস নিয়ে, যে এরকম হাইড্রোজেন যখন কোনো যৌগের সাথে থাকে তখন সেটাকে আমরা কি বলি ভাইয়া? হাইড্রাইডস বলি, হ্যাঁ। তো আমাদের একদম প্রথমেই দেখবো আমরা যে মেটালের সাথে যখন হাইড্রোজেন থাকে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি মেটাল হাইড্রাইড,
হ্যাঁ, মেটালের সাথে যখন হাইড্রোজেন থাকে আমাদের কি তৈরি হবে? হাইড্রেটস তৈরি হবে। হ্যাঁ, কীরকম ব্যাপারটা চলো একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে আমি বললাম লিথিয়াম প্লাস হাইড্রোজেন, তো যে কোনো মেটালের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে হাইড্রেটস পাওয়া যায়। কি পাওয়া যায়? হাইড্রেটস পাওয়া যায়। ঠিক আছে, মেটালের সাথে হাইড্রোজেন থাকলে কি পাওয়া যায়? হাইড্রেটস পাওয়া যায়। তাহলে লিথিয়ামের সাথে হাইড্রোজেন আমরা কি পাবো? লিথিয়াম হাইড্রাইডস পাবো। লিথিয়ামের যোজনীয় এক, হাইড্রোজেনের যোজনীয় এক, যেটাকে আমরা বলি লিথিয়াম হাইড্রাইডস। ঠিক সিমিলারলি যখন তোমাকে আমি বলবো হচ্ছে ভাই আমাদের কাছে মনে করো সোডিয়াম আছে, সাপোজ ধরো আমার কাছে সোডিয়াম আছে, তো সোডিয়ামের সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করবে কি তৈরি করবে বলো তো? এরা তৈরি করবে আমাদের সোডিয়াম হাইড্রাইডস, সোডিয়াম হাইড্রেটস তৈরি করবে, সোডিয়াম হাইড্রেটস তৈরি করবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। এইটুকু আমার মনে হয় না বুঝতে কারো কোনো অসুবিধা আছে, আমরা কম বেশি সবাই এতটুকু অংশ আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে লিথিয়াম হাইড্রেটস আছে, এই লিথিয়াম হাইড্রেটসের সাথে আমরা যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিব, AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিব, হ্যাঁ কি দিব? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো মনে রাখবা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এভাবে থাকে না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এভাবে থাকে না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইটা একসাথে হয়ে থাকে। আর যখনই দুইটা জিনিস একসাথে হয়ে থাকে সেটাকে আমরা কি বলি? ডাইমার বলি। কি বলি? ডাইমার। এগুলো তোমাদেরকে আগেও পড়াইছি, তাই না? তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড একসাথে থাকে না, এরকম দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একসাথে বন্ধুত্ব করে, দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একসাথে বন্ধুত্ব করে কি তৈরি করে? এরা বন্ধুত্ব করে তৈরি করে এই যেভাবে থাকে এরা Al2Cl6। দেখো এই যে এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইটা একসাথে থাকবে, আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন একসাথে থাকবে, দেখো তাহলে অ্যালুমিনিয়াম কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল, তাহলে আমরা বলবো Al2, ক্লোরাইড হয়ে গেল 6টা, আমরা বলবো Cl6। এখন এটাকেই বলা হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। কি বলা হয়? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। তো তোমার পরীক্ষায় মাঝে মধ্যেই কোয়েশ্চেন আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে সেটার উত্তর তোমাদের এখন জানতে হবে না, সেটার উত্তর আমরা যখন রাসায়নিক বন্ধন শিখব তখন আমরা সেখানে গিয়ে দেখব যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের কেন ডাইমার ফরমেশন করে। ঠিক আছে, কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড একা না থেকে দোক্কা থাকে, কেন সিঙ্গেল না থেকে মিঙ্গেল হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন সিঙ্গেল না হয়ে মিঙ্গেল হয়, সেটা আমরা আমাদের রাসায়নিক বন্ধনের পার্টে গেলে আমরা তখন এটা খুব ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখো এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে যখন আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিচ্ছি, তখন এরা কি তৈরি করে জানো? এরা তৈরি করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তৈরি করে, LiAlH4। এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই বান্দা, এই জিনিসটা এটা যে কত ইম্পর্টেন্ট জৈব যৌগতে গেলে খালি বুঝবা। এখন এটার মর্ম বুঝবা না, জৈব যৌগতে গেলে ভাই এটার মর্মটা তুমি বুঝবা, টের পাবা যে এটা কি জিনিস। তুমি জৈব যৌগ যখন পড়তে যাবা তখন দেখবা তোমার একটু পরপর খালি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বিভিন্ন জায়গায় খালি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো এটার মাহাত্ম্য তোমরা কখন বুঝবা? এটার মাহাত্ম্য বুঝবা জৈব যৌগের মধ্যে। কোথায় শিখবা? জৈব যৌগের মধ্যে শিখবা। বুঝতে পারছো? ওকে ফাইন। তো এরকমই দেখো যে সোডিয়াম NaH2, তাই না? তো সোডিয়ামের সাথে যখন হাইড্রোজেন থাকে সোডিয়াম হাইড্রাইড তৈরি করে। তো এই সোডিয়াম হাইড্রাইডও ঠিক সিমিলারলি ওই দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মতোই সোডিয়াম হাইড্রাইডের মধ্যে আমরা যখন BH3 দিব, কি দিব? BH3। এই BH3 কে কি বলে? এটাকে বলা হয় বোরন হাইড্রাইড, রাইট? BH3। ওকে, আমরা যখন এখানে BH3 দিব, তো দেখো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মতো BH3ও একা একা থাকতে পারে না, এই BH3ও দোক্কা থাকে, এরাও দোক্কা থাকে। কেন দোক্কা থাকবে, কোনটা এরকম ডাইমার ফর্ম করবে সেটা তোমরা সামনে বুঝবা। কোথায়? রাসায়নিক বন্ধন যখন রাসায়নিক বন্ধন শিখবো তখন আমরা আসলে জানবো যে কেন BH3 দোক্কা থাকবে। তো এই BH3 একা থাকে না, কিভাবে থাকে? ডাইমার আকারে থাকে, সেটাকে আমরা বলি B2H6। কি? B2H6। হ্যাঁ, এই যে দেখো BH3 একটা যৌগ, এই যৌগটা কেন ডাবল হয় এটা নিয়ে ডিটেল আলোচনা হবে। সো আপাতত প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখার জন্য যে এরা ডাইমার আকারে থাকে। তাহলে কি হয়ে যাবে? 2টা বোরন হয়ে যাবে, 6টা হাইড্রোজেন হয়ে যাবে, B2H6। তো যখন সোডিয়াম হাইড্রাইডের সাথে B2H6 বিক্রিয়া করে তারা কি তৈরি করে জানো? এরা তৈরি করে NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড, NaBH4। এই যে এই বান্দা,
এইটারও 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 হচ্ছে মাত্র তুমি কই পাবা, এটারও মাহাত্ম কই পাবা, এইটারও মাহাত্ম হচ্ছে জৈব যৌগের মধ্যে। এই দুই বস, এই দুই বসের তোমার, এই দুই বসের তোমার ব্যবহার, ব্যবহার তুমি ব্যবহার দেখতে দেখতে পাগলায় যাবা কোথায়, জৈব যৌগে গেলে। খালি দেখবা এই দুই উস্তাদের দিয়ে খালি বিজারণ বিক্রিয়া করতেছে, বিজারণ বিক্রিয়া করতেছে। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতেই পারতেছো এগুলো অনেক ইম্পর্টেন্ট, বাট নট হেয়ার, এগুলো হচ্ছে জৈব যৌগের জন্য। তো এই যে বিক্রিয়াগুলো তোমাদেরকে দিলাম, দুইটা বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া আসলে তোমাদের একাডেমিকে যতটা না বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, তাও বুয়েট অ্যাডমিশনের জন্য। বুয়েটে এই ধরনের বিক্রিয়া দিয়ে দেয়, বুয়েটে এই ধরনের বিক্রিয়া দিয়ে দেয়। ঠিক আছে, তো আমাদের বুয়েট ভর্তি পরীক্ষাতে এই ধরনের বিক্রিয়া আসে। স্পেশালি যারা ঢাকার ভালো ভালো কলেজের আসো, তোমাদের এনডিসিতে যারা আসো বা ডিআরএমসিতে বা অন্যান্য যে ভালো ভালো কলেজের আসো, তোমাদের যে বিভিন্ন কলেজের পরীক্ষা আছে, সেই কলেজের পরীক্ষাগুলোতেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে, স্পেশালি এমসিকিউতে, স্পেশালি এমসিকিউতে। ঠিক আছে, ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের এই বিক্রিয়াটা কি। মানে যে কোনো মেটালের সাথে যখন হাইড্রোজেন দিব আমরা হাইড্রাইড পাবো, যে কোনো সোডিয়ামের সাথে যখন, মানে ধাতুর সাথে যখন হাইড্রোজেন দিব তখন আমরা কি পাবো, আমরা হচ্ছে হাইড্রাইডস পাবো। তো এগুলাকেই আমরা বলি হচ্ছে হাইড্রাইড, এটাকে বলা হয় লিথিয়াম হাইড্রাইড, এটাকে বলা হয় কি সোডিয়াম হাইড্রাইড। ঠিক আছে, ওকে ফাইন। এখন এখন আমি দেখলাম যে কোন একটা ধাতুর সাথে, কোন একটা ধাতুর সাথে আমরা যখন কোন একটা ধাতুর সাথে কি দিচ্ছি, কোন একটা ধাতুর সাথে হাইড্রোজেন দিচ্ছি, আমরা হাইড্রাইড পাচ্ছি। তার মধ্যে দুইটা স্পেশাল বিক্রিয়া তোমাদের দেখাই দিলাম, লিথিয়াম হাইড্রাইডের স্পেশাল বিক্রিয়া, সোডিয়াম হাইড্রাইডের স্পেশাল বিক্রিয়া, এগুলো খুবই স্পেশাল বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এখন ডি ব্লক মৌলগুলা কি করে। ডি ব্লক মৌলের সাথে তুমি যখন হাইড্রোজেন দিবা, ডি ব্লক মৌলের সাথে তুমি যখন হাইড্রোজেন দিবা তখন নো রিঅ্যাকশন, তখন নো রিঅ্যাকশন, মানে কোনো ডি ব্লক মৌল হাইড্রোজেনের সাথে হাইড্রেট ফর্ম করে না, কোনো ডি ব্লক মৌল হাইড্রোজেনের সাথে হাইড্রেট ফর্ম করে না। আমরা এইখানে কি দেখলাম, আমরা এইখানে দেখলাম মেটাল যখন হাইড্রোজেনের সাথে থাকে তখন হাইড্রাইডস তৈরি করে, হাইড্রাইডস তৈরি করে। মেটাল যখন হাইড্রোজেনের সাথে থাকে তখন কি করে, হাইড্রাইডস তৈরি করে। ওকে, বাট ডি ব্লক মৌলগুলো এগুলোও কিন্তু ধাতু, সামনের ক্লাসে আমরা ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করব। তো ডি ব্লক মৌলগুলোও কিন্তু আমাদের ধাতু, এরা কিন্তু হাইড্রোজেনের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না। দ্যাট মিনস এরা কিন্তু কোনো হাইড্রাইড ফর্ম করে না, এরা কিন্তু কোনো হাইড্রাইড ফর্ম করে না। হ্যাঁ, আল্লাহর দুনিয়ায় একমাত্র একটাই ডি ব্লক এলিমেন্ট আছে, আল্লাহর দুনিয়ায় একমাত্র একটাই ডি ব্লক এলিমেন্ট আছে যারা হাইড্রাইড তৈরি করে, সেটা হচ্ছে except ক্রোমিয়াম হাইড্রাইড, except ক্রোমিয়াম হাইড্রাইড। মানে তোমার কোনো ডি ব্লক মৌল তোমার হাইড্রাইড ফর্ম করে না, শুধুমাত্র ক্রোমিয়াম হাইড্রাইড ফর্ম করে। কে করে, ক্রোমিয়াম হাইড্রাইড ফর্ম করে, ক্রোমিয়াম হাইড্রাইড ফর্ম করে। বুঝতে পারছো, তাহলে কেউই কিন্তু হাইড্রাইড ফর্ম করে না, শুধুমাত্র ক্রোমিয়াম হচ্ছে তোমার হাইড্রাইড ফর্ম করে। ঠিক আছে, তার মানে কি বুঝলাম যে কোনো ডি ব্লক হাইড্রাইড ফর্ম করবে না। তাহলে আল্লাহর দুনিয়ায় একমাত্র ডি ব্লকের হাইড্রাইডসকে, আল্লাহর দুনিয়ায় একমাত্র ডি ব্লকের হাইড্রাইডস হচ্ছে ক্রোমিয়াম হাইড্রাইডস, ক্রোমিয়াম হাইড্রাইডস। ঠিক আছে, ক্রোমিয়াম হাইড্রাইডস। এখন তাইলে তোমরা বলতে পারো যে ভাইয়া এই ডি ব্লক মৌলগুলো হাইড্রোজেনের সাথে তাহলে কি করে আসলে। দেখো ডি ব্লক মৌলগুলো হাইড্রোজেনের সাথে কি করে, আমার এই হাইড্রোজেনগুলোকে তুমি প্রায়ই দেখবা এরকম বিভিন্ন ধরনের বিক্রিয়াতে, প্লাটিনামের সাথে বিক্রিয়া, অথবা প্যালাডিয়ামের সাথে বিক্রিয়া, অথবা এরকম দেখবা নিকেলের সাথে বিক্রিয়া। হ্যাঁ, তোমরা প্রায় সময় দেখবা এই হাইড্রোজেন প্যালাডিয়াম, প্লাটিনাম বা নিকেলের সাথে আসে। এটা কোথায় দেখবা, জৈব যৌগের মধ্যে। স্পেশালি তোমরা যদি 9-10-এ জৈব যৌগের এক লাইনও পড়ে থাকো, যদি 9-10-এ জৈব যৌগের এক লাইনও পড়ে থাকো, দেখবা এরকম বিক্রিয়া তোমরা 9-10-এ দেখছো যে আমার অ্যালকাইনের সাথে এই ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করতেছি, এইখানে প্রভাবক হিসেবে দেওয়া প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। তোমাদের দেখো তো মনে পড়ে কিনা যে অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপাদন করার জন্য এই যে বিক্রিয়াটা তোমরা 9-10-এ পড়ছো কিনা, বলো তো দেখি, পড়ছো কিনা বলো তোমরা 9-10-এ এই বিক্রিয়াটা পড়ছো কিনা, আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাও যে 9-10-এ থাকতে এই বিক্রিয়াটা তোমরা দেখছো কিনা, দেখছো কিনা। ওকে, আচ্ছা একটু দেখি 9-10-এ থাকতে আমরা এই বিক্রিয়া দেখছি কিনা, একটু কমেন্ট করে জানাই সবাই।
জি ভাই পড়ছি, হ্যাঁ 90 তুমি এই বিক্রিয়াটা দেখছো। এখন তোমরা বলতে পারো যে ভাই তাহলে সেখানেও তো হাইড্রোজেন এরকম প্যালাডিয়ামের সাথে ছিল, বাট আপনি তো বলছেন যে হাইড্রোজেন কেবল ক্রোমিয়ামের সাথে হাইড্রেট গঠন করবে, বাকি কারোর সাথেই হাইড্রেট গঠন করবে না। হ্যাঁ আসলেই হাইড্রোজেন এই যে বাকি যে ডি ব্লক মৌল আছে, প্লাটিনাম একটা ডি ব্লক মৌল, প্যালাডিয়াম ডি ব্লক মৌল, নিকেল ডি ব্লক মৌল, এগুলো সামনের ক্লাসে দেখবো আমরা। তো এই যে বাকি যেগুলো আছে এগুলোর কারোর সাথেই কি করে না, বিক্রিয়া করে না। তাহলে তুমি বলতেই পারো ভাই তাহলে তো অর্গানিক কেমিস্ট্রিতে তো আমি এরকম বিক্রিয়া দেখছি, তাহলে সেখানে কেমনে কি ঘটনাটা ঘটতেছে? দেখো সেখানে কি হয় জানো, এইখানে হাইড্রোজেন এদের কারোর সাথে কিন্তু বিক্রিয়া করে না। হাইড্রোজেনের সাথে এদের কি হয় জানো, হাইড্রোজেনের সাথে এদের অধিশোষণ হয়। কি হয় বলো তো, এদের অধিশোষণ হয়, অধিশোষণ হয়। হাইড্রোজেনের সাথে এদের অধিশোষণ হয়। এখন অধিশোষণ ব্যাপারটা কি, মানে হাইড্রোজেনের সাথে প্যালাডিয়াম, প্লাটিনাম বা নিকেল হোয়াট এভার যেই ডি ব্লক এলিমেন্টসই দেই না কেন, কারো সাথেই হাইড্রেটস গঠন করবে না এক্সেপ্ট ক্রোমিয়াম। ক্রোমিয়াম হাইড্রেট গঠন করে, আর বাকি সবার সাথেই কি হয়, অধিশোষণ হয়। এখন ভাই অধিশোষণ কথাটার মানে কি, আসলে এই জিনিসটা বুঝতে হবে। অধিশোষণ মানে কি, হ্যাঁ শোষণ করা মানে কি আর অধিশোষণ করা মানে কি? শোনো, আমরা ছোটবেলায় পড়ছি না যে, ছোটবেলা তুমি একটা নর্মাল এক্সাম্পল দিই, তুমি চিন্তা করো যে স্পঞ্জ দেখছো না, ফোম ফোম স্পঞ্জ, ফোমরে যখন তুমি পানির মধ্যে দাও ফোম কি করে? ফোমরে যখন তুমি পানির মধ্যে দিবা ফোম কি করবে বলো তো, কি করে ফোম? কি করে ফোমকে পানির মধ্যে দিলে ফোম কি করে? ফোম হচ্ছে পানিটাকে শোষণ করে। ফোম তো বুঝছো স্পঞ্জ আর কি, মানে ওই যে ফোমের মতো পানির মধ্যে দিলে কি পানিটাকে শোষণ করে নেয় না, পানিটাকে শোষণ করে নেয়, তাই না? আচ্ছা একটু ফাইন, এবার তুমি চিন্তা করো তো, তুমি যদি ফোমরে চাপ দাও, চাপ দিলে কি হবে? আবার চাপ দিলে পানিগুলো বাইর হয়ে যাবে না? পানিগুলা বের হয়ে যাবে, তাই না? তাই না? এই যে খেয়াল করো, এই যে ফোম যখন পানিটাকে শোষণ করে নিচ্ছে, এটাকে শোষণ বলে না, এটাকে শোষণ বলে না, এটাকে বলা হয় অধিশোষণ। এটাকে কি বলে? এটাকে বলে অধিশোষণ। অধিশোষণ, এটাকে শোষণ বলে না, এটাকে বলে অধিশোষণ। অধিশোষণ, ঠিক আছে? আর শোষণ কোনটা? শোষণ হচ্ছে উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে। উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে। তুমি চিন্তা করো তো, উদ্ভিদের মূল নিয়ে তুমি যতই চাপাচাপি করো, যতই কিয়া করো, তুমি কি পানি বের করতে পারবা? পানি বের করতে পারবা? পারবা না। ওটা হচ্ছে শোষণ, ওটা হচ্ছে শোষণ। আর অধিশোষণ কোনটা? অধিশোষণ হচ্ছে কোনো বিক্রিয়া করবে না, কিচ্ছু করবে না, জাস্ট গায়ের মধ্যে আটকায় রাখবে, জাস্ট ফাঁকা জায়গার মধ্যে আটকায় রাখবে। যেমন স্পঞ্জ বা ফোম, এই স্পঞ্জ যখন আমি পানির মধ্যে দেই, সে কি কোনো বিক্রিয়া করে পানির সাথে? না। কি করে? তার ভেতরে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলোকে পানির মধ্যে আটকে রাখে। তুমি যখন চাপ দাও, জাস্ট পানিটা আবার বের হয়ে যায়, তাই না? তাহলে অধিশোষণ আর শোষণের মধ্যে তফাৎ বুঝতে পারছো? শোষণ মানে হচ্ছে ওইখানে গিয়ে বিক্রিয়া টিক্রিয়া করে ফেলবে, আর অধিশোষণ মানে কিছুই হবে না, জাস্ট খালি গায়ের মধ্যে আটকায় রাখবে, গায়ের মধ্যে আটকায় রাখবে। আচ্ছা তুমি চিন্তা করো তো, আমাদের যে গ্লু আছে, গ্লু, গাম, সুপার গ্লু, কি করে? একজনের সাথে আরেকজনকে কি করে? আটকায় রাখে, একজনের সাথে আরেকজনকে আটকায় রাখে। তাহলে বলো তো এখানে কোন নীতি কাজ করে? অধিশোষণ কাজ করে না শোষণ কাজ করে? অধিশোষণ কাজ করে নাকি শোষণ কাজ করে? অধিশোষণ। এখানে কি শোষণ, শোষণ না অধিশোষণ, কোনটা হয় বলো? বলো এখানে শোষণ হয় না অধিশোষণ হয়? শোষণ হয় নাকি অধিশোষণ হয় বলো? সুপার গ্লু, অধিশোষণ। গুড। তার মানে আমার মনে হয় তোমরা মোটামুটি এইটুক বুঝে গেছো শোষণ কি জিনিস আর আমার অধিশোষণ কি জিনিস। আশা করি কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে, শোষণ কি আর অধিশোষণ কি। হ্যাঁ, আই হোপ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এই জিনিসটা। তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম যে আমাদের যত মেটাল আছে, মেটালগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রেটস গঠন করে, রাইট? আর আমাদের যে ডি ব্লক এলিমেন্টসগুলো আছে, ডি ব্লকগুলো আসলে হাইড্রোজেনের সাথে কোনো ধরনের হাইড্রেটস গঠন করে না। ডি ব্লকগুলো হাইড্রোজেনের সাথে কোনো ধরনের হাইড্রেটস গঠন করে না। ডি ব্লকের মধ্যে একমাত্র ক্রোমিয়ামের সাথে হাইড্রেট গঠন করে, আর বাকি সবার সাথে কি করে? অধিশোষণ করে। বাকি সবার সাথে কি করে? অধিশোষণ করে। আচ্ছা এবার আসো নন মেটাল। নন মেটাল প্লাস হাইড্রোজেন, এই নন মেটাল প্লাস হাইড্রোজেনের সাথে কি করবে বলো তো? নাচতে নাচতে হাইড্রেট গঠন করবে। কি করবে? লেখা রাখো, নাচতে নাচতে হাইড্রেট গঠন করবে। নাচতে নাচতে হাইড্রাইডস গঠন করে। নাচতে নাচতে হাইড্রেট গঠন করে। এখন এখন তোমার নন মেটাল কারা নাচতে নাচতে হাইড্রেট গঠন করে? সাধারণত নন মেটাল কারা বলো তো? নন মেটাল হচ্ছে আমাদের, মানে আমাদের যে গ্রুপ 14, 15, 16, 17, এদের সাথে হাইড্রোজেন দিলে আমরা অলওয়েজ কি পাবো? হাইড্রাইডস পাবো। অলওয়েজ কি পাবো? অলওয়েজ আমরা হাইড্রাইডস পাবো।
তার মানে তুমি যখনই নন মেটাল আই মিন হচ্ছে আমাদের গ্রুপ 14, 15, 16, 17 এগুলো তো আমাদের নন মেটাল, রাইট? আমরা জানি কম বেশি। তো এদের সাথে যখন হাইড্রোজেন দিবা তারা কি করবে? হাইড্রেটস গঠন করবে, নাচতে নাচতে হাইড্রেটস গঠন করবে। ওকে, তো এখন এই নন মেটালের সাথে হাইড্রোজেন কিভাবে হাইড্রেটস গঠন করে সেটাই হচ্ছে দেখো এখানে আমরা দিচ্ছি। তো আমার এখানে গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 তিনটা গ্রুপ নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, তো এর মধ্যে দেখো, এর মধ্যে একটু খেয়াল করে দেখো যে আমাদের দেখো গ্রুপ 15, 16, 17 সাথে হাইড্রোজেন দিলে কী হবে? হাইড্রেটস গঠন করবে। কী হবে বলো তবে? এখানে আমরা কি পাবো প্রোডাক্ট হিসেবে? আমরা পাবো হচ্ছে আমাদের হাইড্রাইটস। প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো বলো তো? আমরা হাইড্রেটস পাবো। হ্যাঁ, এখন তো এই হাইড্রেটসের মধ্যে আসলে সবাই কি নাচতে নাচতে তৈরি করে কিনা? সবাইকে নাচতে নাচতে তৈরি করে কিনা? তো দেখো ভাই এখানে একটা সেগমেন্টেশন দিচ্ছি, খেয়াল করছো? খুব সুন্দর করে ভাগ করে দিছি। এই যাদেরকে ভাইয়া গ্রিন লাইনের আন্ডারে ফেলছি, যাদেরকে আমি গ্রিন লাইনের আন্ডারে ফেলছি, এরা হাইড্রোজেনের সাথে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া দেয়। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলতে কি বোঝায়? মানে খুশি খুশি মনে হাইড্রোজেনরে দেখলে নাচতে 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 খুশি মনে বিক্রিয়া করে। মানে হাইড্রোজেনরে দেখলে যে এরা নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যদি হাইড্রোজেনরে দেখছে এরা নাচতে নাচতে খুশিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রেটস গঠন করে। আর এই হাইড্রোজেন দেখতে অনেক করে যে একটা এক্সাইটমেন্ট চলে আসে। এই যে সকল বিক্রিয়া এরকম এক্সাইটেড হইয়া মানে নিজেরা এরকম খুশিতে খুশিতে তৈরি করে, খুশিতে খুশিতে বিক্রিয়া করে, যে সকল বিক্রিয়ার মধ্যে খুশি খুশি মনে বিক্রিয়া হয় তাদেরকে আমরা বলি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তাদেরকে আমরা কি বিক্রিয়া বলি? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কি হয়? তোমার মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়, মানে তোমার মধ্যে একটা মনে করো ভাব চলে আসে, তোমার শরীর গরম হয়ে যায়, মানে কি তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে মনে রাখবা আল্লাহ দুনিয়ার সকল স্বতঃস্ফূর্ত বিক্রিয়া আসলে কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তার মানে এরা এরা হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করবে তখন আমার তাপ উৎপাদী বিক্রিয়া হবে এবং স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। আর দেখো এখানে আমি আরেকটা বক্স দিছি, খেয়াল করছো? কোন কোন গ্রুপের? গ্রুপ 15, গ্রুপ 16 আর গ্রুপ 17 মৌলগুলোর মধ্যে এই মৌলগুলা এরা হাইড্রোজেনরে দেখলে অতটা খুশি হয় না, এরা বিক্রিয়া করতে চায় না, কিন্তু তুমি জোর করে বিক্রিয়া করো। বিক্রিয়া করতে চায় না, তুমি কি করো? তুমি জোর করে বিক্রিয়া করো। কি কেমন লাগলো? কঠিন হইতো এটা দিলে। হ্যাঁ, এটাই ল্যাকিং। হ্যাঁ, এটাই ল্যাকিং আমার কাছে মনে হয়েছে। ওকে, তো ভাইয়া এখন খেয়াল করো ভাইয়া, এরা কি করে? এরা কিন্তু ভাইয়া এই ওস্তাদরা এরা হাইড্রোজেনরে দেখলে নাচতে নাচতে বিক্রিয়া করে না, এরা বিক্রিয়াই করে না। কিন্তু তুমি চাইলে জোর করে করাইতে পারবা, তুমি চাইলে জোর করে এদের বিক্রিয়া করে দেবে। বেটা বিক্রিয়া করবে না মানে পিড়ায় একদম মনে করে মায়ের মুড় লাগাইলে তখন এটা ঠিকই বিক্রিয়া করে। এই যাদেরকে পিটায় পিটায় বিক্রিয়া করানো লাগে, তাদেরকে বলা হয় অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। যাদেরকে পিটায় পিটায় বিক্রিয়া করানো লাগে তাদেরকে কি বলা হয়? অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলা হয়। কি বিক্রিয়া? অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তো অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া কিভাবে হয়? মানে তোমাকে বাইরে থেকে তাপ দিয়া গরম করে তারপরে বিক্রিয়াটা করাইতে হয়। তার মানে ফসফরাস হাইড্রোজেনের সাথে এরকম তাপ দিয়ে বিক্রিয়া করাইতে হবে, ফসফরাসকে হাইড্রোজেনের সাথে এরকম তাপ দিয়ে বিক্রিয়া করাইতে হবে। বুঝতে পারছো? তো এদেরকে পিটায় পিটায় বিক্রিয়া করানো লাগে, মানে বাইরে থেকে তাপ দিয়ে তারপর বিক্রিয়া করানো লাগে, তাই এদেরকে বলা হয় অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আর অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলো সাধারণত আমাদের তাপহারী বিক্রিয়া হয়। অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলো কি হয়? তাপহারী বিক্রিয়া হয়। ওকে ওকে ওকে, আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই। বলো তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা যে কারা কারা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া দিবে, কারা কারা আমাদের অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া দিবে? আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। ওকে, তো আমরা এখন এদের সাথে বিক্রিয়াগুলো দেখবো। হ্যাঁ, যেমন আমাদের গ্রুপ 15, গ্রুপ 16 বা আমাদের গ্রুপ 17। তো এই গ্রুপ 15, 16, 17 আমাদের কি করব? আমরা এখন এদের বিক্রিয়াগুলো নিয়ে এখন আলোচনা করব। এখন তুমি দেখো আমাদের যে গ্রুপ 15, 16, 17 আছে, তো আমাদের 15 মৌলগুলা আমাদের কি করে? গ্রুপ 15 কে একটু দেখি আমরা আমাদের গ্রুপ 15 মৌলগুলা কে। এই যে দেখো গ্রুপ 15 তো হচ্ছে আমাদের নাইট্রোজেন আছে, আমাদের ফসফরাস আছে, আমাদের আর্সেনিক আছে, তারপর আমাদের অ্যান্টিমনি আছে। এই চারটা নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, তারপরে কি সালফার, আর্সেনিক আর কি অ্যান্টিমনি। এখন নাইট্রোজেনের সাথে তুমি যখন হাইড্রোজেনের বিক্রিয়া করাবা, ফসফরাসের সাথে হাইড্রোজেন করাবা, আর্সেনিকের সাথে যখন হাইড্রোজেন করাবা, ইভেন অ্যান্টিমনির সাথেও যখন হাইড্রোজেনের বিক্রিয়া করাবা,
তখন তুমি খেয়াল করো ঘটনাটা কি ঘটবে, তখন তুমি খেয়াল করো ঘটনাটা কি ঘটবে। ঠিক আছে, এখন তুমি দেখো কি বলছে। দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, আমরা কম বেশি সবাই জানি অ্যামোনিয়া তৈরি করে NH3। তাহলে নাইট্রোজেন ফসফরাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, PH3। নাইট্রোজেন আর্সেনিকের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, AsH3। নাইট্রোজেন অ্যান্টিমনির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, SbH3, রাইট, SbH3। এখন এদের মধ্যে কোনটা, এর মধ্যে দেখো এই প্রথমটাই কেবল স্বতঃস্ফূর্ত, বাকি প্রত্যেকটা কিন্তু অস্বতঃস্ফূর্ত, মানে এগুলা ইচ্ছাকৃতভাবে করে না, এদেরকে তাপ দিয়ে করাইতে হয়, তাই না। এই দেখো আমরা আগের পেজেই দেখছি কেবল নাইট্রোজেনই হাইড্রোজেনের সাথে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া দেয়, বাকি এগুলো একটাও কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্রিয়া দেয় না, অস্বতঃস্ফূর্ত, মানে তাপ দিয়ে বিক্রিয়া করাইতে হয়। দ্যাটস ওয়াই এই বিক্রিয়াগুলোতে আমরা তাপ মানে ডেল সাইন ইউজ করছি। তার মানে এগুলো আমাদের তাপহারী বিক্রিয়া, আর নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে, এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া বলো তো ভাইয়ারা, তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই, ওকে। তো দেখো আমাদের নাইট্রোজেনকে আমরা কিভাবে লিখি বলো তো, নাইট্রোজেনকে আমরা লিখি হচ্ছে N2 আকারে। কি আকারে লিখি, N2। ফসফরাস কি আকারে থাকে, ফসফরাস থাকে হচ্ছে P4, এটা তোমাদের আগের ক্লাসেও পড়াইছি। নাইট্রোজেন থাকে N2 আকারে, ফসফরাস থাকে P4 আকারে। ওকে, আর্সেনিক আর অ্যান্টিমনি এভাবেই থাকে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করো। এখন তুমি দেখো, তোমাকে যদি বলা হয় এরকম যে গ্রুপ 16 সাথে, এন্ড গ্রুপ 16তে আমাদের কে আছে, দেখো তো গ্রুপ 16তে আমাদের কে আছে। গ্রুপ 16তে আমাদের হচ্ছে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন। ওকে, এরপরে ধরো আমার আছে সালফার আছে, সালফারের সংকেত হচ্ছে S8 প্লাস হাইড্রোজেন। এগুলো গতদিন তোমাদেরকে দেখাইছি আগের ক্লাসে, সবাইকে পড়াইছি। হ্যাঁ, S8, হ্যাঁ, OSS। তারপর হচ্ছে Se, সেলেনিয়াম প্লাস হাইড্রোজেন। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা আগের ক্লাসে দেখো নাই, এই যে দেখো, এগুলো কিন্তু সবাই আমরা আগের ক্লাসে পড়ছি কিন্তু এই জিনিসগুলো, তাই না। ওকে, তো আগের ক্লাসে তোমাদেরকে, মানে আগের ক্লাসে বলতে যে কেন, এই যে দেখো ফসফরাস যে P4 আকারে থাকে, সালফার যে অ্যাসিড আকারে থাকে, এগুলো কিন্তু আগের ক্লাসে বলা হয়েছে। যাই হোক, এখন এদের সাথে তুমি যখন হাইড্রোজেনের বিক্রিয়া করাবা কি হবে, তো অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, H2O। এটাকে বলা হয় অক্সিজেনের হাইড্রাইডস, অথবা আমরা বলতে পারি হাইড্রোজেনের অক্সাইড। ওকে, হোয়াট এভার। এরপরে দেখো হাইড্রোজেন আর সালফার মিলে কি তৈরি করবে, এটা তৈরি করবে H2S। সেলেনিয়াম আর হাইড্রোজেন মিলে তৈরি করবে H2Se। এরপরে এটা তৈরি করবে H2Te, তাই না। এই হচ্ছে কাহিনী। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই। এর মধ্যে বলো তো কোনটার ক্ষেত্রে কোনটা তাপ উৎপাদী আর কোনটা তাপহারী, তোমরা বলো তো কোনটা তাপ উৎপাদী আর কোনটা তাপহারী। এই দেখো অক্সিজেন আর সালফার, এই দুইটা কিন্তু আমার তাপ উৎপাদী, তাপ দেওয়া লাগে না, নিজেরাই তাপ উৎপন্ন করে। আর এই দুইটা কিন্তু আমাদের তাপহারী, তাই না। তার মানে এই দুইটাতে আমাদের তাপ দেওয়া লাগবে, তার মানে এই বিক্রিয়া তো আমাদের তাপ দিতে হবে, এই বিক্রিয়াটা তো আমাদের তাপ দিতে হবে, তাই না। এই দুইটা বিক্রিয়া এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। এটা আমাদের কি বিক্রিয়া, এটা কিন্তু আমাদের ΔH এর মান হবে নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়া ΔH এর মান হয় নেগেটিভ। ওকে, এটাও তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এটা তো ΔH এর মান হবে নেগেটিভ। এটা আমাদের কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, তাই এটার ΔH এর মান হবে পজিটিভ। নিচেরটাও তাপহারী বিক্রিয়া, তাই এটারও ΔH এর মান কি হবে, পজিটিভ। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই, আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যেমন ঠিক সিমিলারলি এখানে এটার ΔH এর মান কি হবে, এই বিক্রিয়ার ΔH এর মান হবে নেগেটিভ, তাই না। আর এইখানে ΔH এর মান কি হবে, বাকি প্রত্যেকটার ক্ষেত্রে ΔH এর মান হবে পজিটিভ। এটার ক্ষেত্রেও ΔH এর মান কি হবে, ΔH এর মান হবে তোমার পজিটিভ। এর পরেরটা তো ΔH এর মান কি হবে, পজিটিভ, কারণ প্রতিটা বিক্রিয়াতেই তাপ দেওয়া লাগছে, প্রত্যেকটা বিক্রিয়াতেই তাপ দেওয়া লাগছে। ওকে, যেহেতু প্রতিটা বিক্রিয়াতে তাপ দেওয়া লাগছে এগুলো, তাই এগুলো তাপহারী বিক্রিয়া। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা এইবার তুমি খেয়াল করো, এখন তোমার আমি এখানে বললাম ফ্লোরিন প্লাস হাইড্রোজেন। ওকে, তারপর তোমাকে আমি বললাম ক্লোরিন প্লাস হাইড্রোজেন, গ্রুপ 17 মৌলগুলা। তারপর আমি তোমাকে বললাম ব্রোমিন প্লাস হাইড্রোজেন, অ্যান্ড দেন তোমাকে আমি বললাম আয়োডিন প্লাস হাইড্রোজেন। ওকে, ফাইন। তাহলে এখন এরা কি তৈরি করবে, দেখো ফ্লোরিন হাইড্রোজেনের সাথে কি তৈরি করে আমরা সবাই জানি, এরা তৈরি করবে HF। ওকে,
এখানে ক্লোরিন কি তৈরি করবে HCl, ব্রোমিন কি তৈরি করবে HBr, ওকে, আর আয়োডিন কি তৈরি করবে HI, তাই না? তাই না ভাইয়া, বুঝছো না? হাইড্রোজেন আর ফ্লোরিন মিলে কি তৈরি করে HCF, হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি তৈরি করে HCl, এগুলো আমরা কম বেশি সবাই জানি। এখন তুমি দেখো তো গ্রুপ 17 যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাইকে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া দিচ্ছে। তার মানে এই সবগুলা বিক্রিয়াতে, এই প্রত্যেকটা বিক্রিয়াতে আমাদের ΔH এর মানটা কি হবে? এই প্রত্যেকটা বিক্রিয়াতে আমাদের ΔH এর মান হবে নেগেটিভ। সবগুলোর জন্যই ΔH এর মান কি হবে? নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়া হবে। কেন? কারণ এগুলো আমাদের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এগুলো আমাদের কি বিক্রিয়া ভাইরা বলো তো? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ওকে, আচ্ছা। তো এখন একটা কথা মনে রাখতে হবে যে উপর থেকে নিচে গেলে হাইড্রাইডসের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে, ওকে, হাইড্রাইডসের ক্ষেত্রে একই গ্রুপে উপর থেকে নিচে একই গ্রুপে উপর থেকে নিচে, হাইড্রেটসের ক্ষেত্রে একই গ্রুপে উপর থেকে নিচে বিজারণ ক্ষমতা বাড়ে। একই গ্রুপের উপর থেকে নিচে কি হয় বলো তো ভাইয়ারা? একই গ্রুপের উপর থেকে নিচে বিজারণ ক্ষমতা বাড়ে। বিজারণ ক্ষমতা, এই বিজারণ ক্ষমতা কি হবে ভাইয়া? বিজারণ ক্ষমতা আমাদের বাড়ে। একই গ্রুপে উপর থেকে নিচে বিজারণ ক্ষমতা বাড়ে। হাইড্রাইডসের ক্ষেত্রে একই গ্রুপে উপর থেকে নিচে বিজারণ ক্ষমতা বাড়ে। আর ক্ষারধর্মিতা ও স্থায়িত্ব কমে। কি বলছি বলো তো ভাইয়ারা? দুইটা জিনিস কমে। কে কে কমে বলো তো? ক্ষারধর্মিতা ও স্থায়িত্ব কমে। হ্যাঁ, তাহলে বিজারণ ক্ষমতা বাড়ে আর ক্ষারধর্মিতা ও স্থায়িত্ব, ক্ষারধর্মিতা আর স্থায়িত্ব, এটা কি? এটা হচ্ছে কমে। তাহলে বিজারণ ক্ষমতা বাড়ে, ক্ষারধর্মিতার স্থায়িত্ব কি? কমে। তাহলে হাইড্রাইডসের ক্ষেত্রে একই গ্রুপে তুমি যখন উপর থেকে নিচে যাবা, হাইড্রাইডসের ক্ষেত্রে একই গ্রুপে তুমি যখন উপর থেকে নিচে যাবা তখন তোমার কি হবে? বিজারণ ক্ষমতা বাড়ে, বিজারণ ক্ষমতা বাড়ে আর ক্ষারধর্মিতা ও স্থায়িত্ব কমে। তাহলে হাইড্রেটসের ক্ষেত্রে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বিজারণ ক্ষমতা কমে এবং বিজারণ ক্ষমতা বাড়ে এবং ক্ষারধর্মিতা ও স্থায়িত্ব কমে। বিজারণ ক্ষমতা বাড়ে, ক্ষারধর্মিতা ও স্থায়িত্ব কমে। ওকে, তাহলে আমাকে যদি বলা হয় এখন এই গ্রুপে এই হাইড্রেটসগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কি হবে? বিজারণ ক্ষমতা বাড়বে। তার মানে এইটার থেকে এটার বিজারণ ক্ষমতা বেশি, এটার থেকে এটার বিজারণ ক্ষমতা বেশি, এটার থেকে এটার বিজারণ ক্ষমতা বেশি। যদি বলে এগুলোর মধ্যে কোনটা বেশি স্থায়ী, ভাই আমার সবচেয়ে বেশি স্থায়ীকে NH3, মানে ক্ষারধর্মিতা ও স্থায়িত্ব কমে। এখন তোমাকে যদি বলা হয় NH3 আর PH3-র মধ্যে কে বেশি ক্ষারধর্মী, বলো NH3 আর PH3-র মধ্যে কে বেশি ক্ষারধর্মী? এই দুইটার মধ্যে কোনটা বেশি ক্ষারধর্মী বলো তো? কোনটা বেশি ক্ষারধর্মী হবে? কি বলছি বলো তো? ক্ষারধর্মিতা স্থায়িত্ব কি? কমে। একই গ্রুপে ক্ষারধর্মিতা স্থায়িত্ব কমে। তার মানে এই অ্যামোনিয়ার থেকে PH3-র ক্ষারধর্মিতা কম হবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বিজারণ ক্ষমতা কি? একজন কোশ্চেন করছো, বিজারণ ক্ষমতা কি জিনিস? বিজারণ ক্ষমতা মানে হচ্ছে একটা বিক্রিয়াতে আরেকজনকে বিজারণ করার অ্যাবিলিটি। এটা তুমি সামনে শিখবা, এটা সেকেন্ড পেপারে আছে। এখন এত মাথায় নেওয়ার দরকার নেই, মানে আরেকজনের ইলেকট্রন, মানে আরেকজনের হাইড্রোজেন খাওয়ানোর মানে ক্যাপাবিলিটি বা ক্ষমতা কতটুকু আছে। বিজারণ ক্ষমতা মানে সহজ ভাষায় বুঝাইলে আরেকজনের হাইড্রোজেন খাওয়াবে, আরেকজনের মধ্যে হাইড্রোজেন প্রবেশ করানোর অ্যাবিলিটি কেমন আছে। ঠিক আছে? আরেকজনের মধ্যে হাইড্রোজেন প্রবেশ করানোর অ্যাবিলিটি কেমন আছে, একদম সহজ ভাষায় বললে। হ্যাঁ, মনে করো আমার বিজারণ ক্ষমতা বেশি, আমি তোমার হাইড্রোজেন খাওয়াই দিব। ক্লিয়ার? সহজ ভাষায় বললাম। এগুলো আমাদের সেকেন্ড পেপারে আমরা আরও ভালো করে বুঝতে পারবো, তখন বুঝতে পারবা। ঠিক আছে? ওকে, ফাইন। তো আশা করি এতটুকু বুঝতে আমাদের কারো কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, মোটামুটি তোমাদের সবারই এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, তো এটা যদি তোমরা বুঝো তাহলে এবার আসো। এখন আমরা যেটা করব যে হচ্ছে আমরা দেখব যে NH3 এবং PH3-র মধ্যে কোনটি অধিক ক্ষারধর্মী ব্যাখ্যা করো। বলো তো পারবা কিনা?
NH3 এবং PH3 এর মধ্যে কোনটি অধিক ক্ষারধর্মী ব্যাখ্যা করো। বলো কোনটা অধিক ক্ষারধর্মী এবং কেন ক্ষারধর্মী সেটা ব্যাখ্যা করতে বলছে। পারবা কিনা বলো, পারবা কিনা বলো। NH3 এবং PH3 এর মধ্যে কোনটি অধিক ক্ষারধর্মী এবং কেন ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। পারবা কিনা বলো। অবশ্যই পারবো, অবশ্যই পারবো, তাই না? অবশ্যই পারবো। তাহলে কেন ক্ষারধর্মী আশা করি তোমরা নিজেরাই জানো কেন ক্ষারধর্মী। ঠিক আছে, ওকে। চলো এবার আসো, গ্রুপ 15 এর হাইড্রেট সমূহকে বিজারণ ধর্মের ক্রমানুসারে সাজাও। হ্যাঁ, গ্রুপ 15 এর হাইড্রেট সমূহকে বিজারণ ধর্মের ক্রমানুসারে সাজাও। এটাও আমাদের SW। এখন তুমি বলো উপর থেকে নিচে গেলে বিজারণ ধর্মের ক্রমানুসারে সাজাইতে পারবা না গ্রুপ 15 এর হাইড্রেটগুলোকে? গ্রুপ 15 হাইড্রেটগুলোকে, গ্রুপ 15 হাইড্রেটস কারা? গ্রুপ 15 হাইড্রেটস হচ্ছে আমাদের এই যে এরা। এখন এদের বিজারণ ক্ষমতা উপর থেকে নিচে গেলে বাড়ে, তাহলে বিজারণ ধর্ম বাড়ে, তাহলে এখানে এটার থেকে এটাটা বেশি, এটার থেকে এটাটা বেশি, এটার থেকে এটাটা বেশি। ঠিক আছে, এটাই তোমাকে বলছে যে বিজারণ ধর্মের ক্রমানুসারে সাজাইতে বলছে। এবার আসো, এখন তোমাকে বলছে কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার। হ্যাঁ, SbH3, PH3, NH3, ASH3, ASH3, ওকে, ASH3। বলো এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী ক্ষার? উত্তর দাও। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার? নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার? এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষার? এটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষার? আন্তিকা বিনতে কাশেম, আন্তিকা বিনতে কাশেম, তুই এটা তো খুব সোজা, ব্যাখ্যা কি লিখবি? তুই লিখবি অ্যামোনিয়া অধিক শক্তিশালী ক্ষার, কারণ অ্যামোনিয়া বিক্রিয়া দুটো লিখবা আগে। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া NH3 তৈরি করে, ফসফরাস আয়োডের সাথে বিক্রি করে PH3 তৈরি করে। তখন তুমি এখানে লিখবা যে ভাইয়া ব্যাখ্যাটা কি, যে একই গ্রুপের হাইড্রেট সমূহের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আমাদের ক্ষারধর্মিতা কমে। তো দ্যাটস ইট, এতটুকু লাইন ঠিকঠাক মতো লিখে দিবা খালি। ওকে, আরেকটু অ্যাড করতে পারো যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা বেশি ক্ষারধর্মী হবে, মানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তাই কেন্দ্রীয় পরমাণু, হ্যাঁ এগুলোর মধ্যে নাইট্রোজেনের ফসফরাসের থেকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তাই নাইট্রোজেন বেশি ক্ষারধর্মী। এভাবে বলতে পারো, নাইট্রোজেনের আকার ছোট তাই খুব সহজে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারবে। ওকে, যদিও এগুলো সামনে আরেকটু ক্লিয়ারলি এই সেম কোশ্চেনের উত্তর, এই সেম কোশ্চেনটার উত্তর তোমাদেরকে আবারও পড়ানো হবে, আবারও পড়ানো হবে। আমরা যখন সামনে এই যৌগগুলো নিয়ে আরেকটু পড়াশোনা করব, রাসায়নিক বন্ধনে যখন যাব, যখন মুক্তজোড় ইলেকট্রন সম্পর্কে জানবো তখন এগুলো নিয়ে আরেকটু ব্যাখ্যা করব আমরা। ঠিক আছে, যখন মুক্তজোড় ইলেকট্রন সম্পর্কে জানবো, যখন সন্নিবেশ বন্ধন সম্পর্কে জানবো, তখন এগুলো নিয়ে আরেকটু ডিটেল আলোচনা করব, সমস্যা নেই, তখন এই কোশ্চেনটা আবারও অ্যান্সার পাবা। যাই হোক, চলো এই যে এটা অ্যামোনিয়া, অ্যান্সার হচ্ছে সি। ওকে, চলো তারপরেরটা, 14তম গ্রুপের মৌলের হাইড্রাইডের স্থায়িত্বের সঠিক ক্রম কোনটা? বলো 14তম গ্রুপের মৌলের হাইড্রাইডের স্থায়িত্বের সঠিক ক্রম কোনটা? দেখো তো আমরা স্থায়িত্বের সঠিক ক্রম কি শিখছি, মানে স্থায়িত্বের ক্রম কি শিখছি? বলো স্থায়িত্বের ক্রম কি শিখছ? একই গ্রুপের হাইড্রাইডের উপর থেকে নিচে গেলে স্থায়িত্বের মান বাড়ে নাকি কমে? স্থায়িত্বের মান বাড়ে নাকি কমে? একই গ্রুপের মৌলসমূহের স্থায়িত্বের মান উপর থেকে নিচে গেলে স্থায়িত্বের মান বাড়ে নাকি কমে? বলো 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 বলো। একই গ্রুপের হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রাইডের স্থায়িত্ব উপর থেকে যদি নিচে যায় তাহলে বাড়ে নাকি কমে? বাড়ে নাকি কমে? এখন 14তম গ্রুপ বলছে, 14তম গ্রুপে কোনটা আছে? কাটলে শার্ট, কাটলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে, তাই না? কাটলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে। তো তাহলে এখন এদের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে স্থায়িত্বের মান, এই দেখো আমরা একটু আগে লিখে আসছি হাইড্রাইডের ক্ষেত্রে স্থায়িত্বের মান কি হয়, এই দেখো হাইড্রাইডের ক্ষেত্রে একই গ্রুপ উপর থেকে নিচে ক্ষারধর্মিতার স্থায়িত্বের মান কমে, মাত্রই শিখে আসছে, তার মানে স্থায়িত্বের মান কি কমে, কমে। তাহলে এখন তুমি দেখো, তার মানে বলো তো কার্বনের সাথে হাইড্রোজেন থেকে কি তৈরি করে? তোমরাই বলো, কার্বনের সাথে হাইড্রোজেন কি তৈরি করবে? CH4, মিথেন, সবচেয়ে কমন যৌগটা চিন্তা করবো মিথেন। তাহলে সিলিকনের সাথে হাইড্রোজেনও SiH4, এটার সাথেও কি তৈরি করবে? GH4, এটার সাথে তৈরি করবে SnH4, পিবির সাথে PbH4, মানে সবাই সেম হবে, একই হবে, একই হবে। হ্যাঁ, তাহলে এখন এদের স্থায়িত্ব তা আমরা কি জানি, একই গ্রুপে যখন উপর থেকে নিচে নামে, উপর থেকে নিচে নামলে স্থায়িত্ব কমে, স্থায়িত্ব কমে, তাই না? এটা আমরা কম বেশি সবাই জানি। কি কমে আমাদের ভাইয়া বলো তো? স্থায়িত্ব কমে।
স্থায়িত্ব, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে স্থায়িত্বের মান কমে যায়, স্থায়িত্বের মান কমে যায়। তাহলে এখন তোমরাই বলো তো কী হবে? মিথেন সব থেকে বেশি স্টেবল হবে। তাহলে মিথেন, তারপর SiS4, তারপর GS4, তারপর SnS4, তারপর PbS4। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1, অ্যান্সারটা হবে এ হবে আমাদের উত্তর, এ হবে আমাদের উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো? কনসেপ্টটা বুঝতে পারছো? ওকে, তো দেখো এই ধরনের কোয়েশ্চেন এগুলো কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে, মানে ইঞ্জিনিয়ারিংয়ে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখো আমরা মোটামুটি আমাদের কিন্তু কনসেপ্টচুয়ালি আমরা প্রতিটা টপিকস পড়তেছি এবং সেই টপিকের যে ইম্পর্টেন্ট মানে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু আমরা দেখে ফেলতেছি। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, শুনো, তোমাদের এই যে আমি যে আজকের ক্লাসে যেই দুটো টপিক পড়াচ্ছি, একটা হচ্ছে হাইড্রেটস আর একটা হচ্ছে হ্যালাইটস, এগুলো যে খুব আহামরি একেবারে ইম্পর্টেন্ট এরকম না, এত ইম্পর্টেন্ট না। কোশ্চেন যদি পরীক্ষায় কখনো কোশ্চেন কঠিন করতে চায় তাইলে হয়তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, অথবা তুমি যখন বই খুলবা বইয়ের মধ্যে এই টপিকগুলো আছে, তখন বইয়ের মধ্যে গেলে তোমার কাছে মনে হয় ভাই এই টপিকটা পড়াইলো না বা এটা তো বইয়ের মধ্যে আছে, দেখলাম না, দ্যাটস ওয়াই তোমাদেরকে পড়াই দিচ্ছি। এগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো তোমাদের একাডেমিকের জন্য এত ইম্পর্টেন্ট না। তাহলে কোনটা ইম্পর্টেন্ট? অক্সাইড একাডেমিকের জন্য এবং ভার্সিটির জন্য, ঢাকা ইউনিভার্সিটি এগুলোর জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অক্সাইড। অক্সাইড হচ্ছে এগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদের গত 2 ক্লাসে যে আমি অক্সাইড পড়াইছি, এই অক্সাইডের থেকে তুমি কোশ্চেন ভাইয়া পাবাই পাবা। তোমার এখন পর্যন্ত তোমাদের যা যা পড়াইছি যদি বলা হয় এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আকার, 4টা পর্যায়বৃত্ত ধর্ম এবং অক্সাইড, 4টা পর্যায়বৃত্ত ধর্ম এবং অক্সাইড। হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার সব থেকে ইম্পর্টেন্ট, মানে যা যা পড়াইছে আমরা এখন পর্যন্ত পড়ছি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম এবং অক্সাইডগুলা। কার জন্য? একাডেমিকের জন্য, একাডেমিকের জন্য। ঠিক আছে, ওকে, তো এটা একটু মাথায় রাখতে হবে সবার। হ্যাঁ, চলো, তো এই হচ্ছে আমাদের কাহিনী। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের এই কনসেপ্টগুলা কি। হ্যাঁ, এগুলা কনসেপ্টগুলা কি, কাহিনী কি, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, ফাইন। তো এই হচ্ছে কাহিনী এগুলার। আশা করি হাইড্রেটসের এগুলো সব তোমরা বুঝতে পারছো। আবার কিছু জিনিসের দেখো এখানে অনেকগুলো তোমাদের ব্যাখ্যা, মানে যেমন একটা, যেমন এটার যে ব্যাখ্যাটা, তুমি জানো এটা কমে, কেন কমে এটাও জানো যে একই গ্রুপের থেকে নিচে গেলে কমে, বাট রিজনটার জন্য তোমাকে আসলে একটু বড় হইতে হবে। এটা রিজনটা বোঝাতে একটু বড় হইতে হবে। তোমাকে সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তোমাকে লুইস অ্যাসিড কোনটা, লুইস ক্ষার কারা, এটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো সেটা আমরা সামনে আমাদের রাসায়নিক বন্ধন যখন পড়বো, রাসায়নিক বন্ধনের শুরুর দিকেই আমরা এই জিনিসগুলো শিখে ফেলবো। ঠিক আছে, তখন এগুলোর ব্যাখ্যাগুলো তুমি আরও ইজিলি ধরতে পারবা, আরও ইজিলি ধরতে পারবা। ঠিক আছে, ওকে, চলো এবার আমরা দেখবো হচ্ছে আমাদের হ্যালাইডস। হ্যালাইডস, এখন হ্যালাইডস মানে কি? হ্যালাইডস মানে কি বলো তো? হ্যালোজেন যখন যে কোনো ধাতুর সাথে, যে কোনো মৌলের সাথে থাকবে, হ্যালোজেন, হ্যালোজেন এক্স মানে কি বলতো? এই হ্যালোজেনকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এক্স দ্বারা প্রকাশ করি। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ক্লোরিন, এক্স মানে আমাদের ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, হ্যালোজেন যে কোনো মৌলের, হ্যালোজেন যে কোনো মৌলের সাথে থাকবে, সাথে থাকবে। ওকে, হ্যালোজেন যে কোনো মৌলের সাথে থাকবে। যখন হ্যালোজেন কোনো একটা মৌলের সাথে থাকবে তখনই সেগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের হ্যালাইডস। হ্যালোজেন যে কোনো মৌলের সাথে যখন থাকে তখনই সেগুলোকে আমরা কি বলি? হ্যালাইডস বলি। সাপোজ তোমাকে বললাম HCl, এটা একটা হ্যালাইডস। হ্যালোজেন হাইড্রোজেনের সাথে আছে, এটা একটা হ্যালাইডস। হ্যাঁ, তারপরে তোমাকে বললাম OCl2, দেখো হ্যালোজেন অক্সিজেনের সাথে আছে, তাহলে এটাও একটা হ্যালাইডস। তারপরে তোমাকে বললাম NCl3, তারপর তোমাকে বললাম PCl3, তোমাকে বললাম PCl5, খেয়াল করো এগুলো সব হচ্ছে আমাদের হ্যালাইডস। PCl3, PCl5, NCl3, ওকে, এগুলো সব আমাদের কি? হ্যালাইডস। তো এরকম আরও অনেক হ্যালাইডস আছে, অনেক হ্যালাইডস আছে। তো তারপরে ধরো আমরা তোমাকে বললাম SF6, এটা একটা হ্যালাইডস। তোমাকে বললাম IF7, এটা একটা হ্যালাইড। ওকে, এগুলো সব হচ্ছে আমাদের হ্যালাইড, ডট 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 ডট। তো এরকম মানে হ্যালোজেনগুলা আমাদের, কোনো হ্যালোজেন যখন অন্য একটা মৌলের সাথে থাকে, হ্যালোজেন যখন অন্য একটা মৌলের সাথে থাকে তখন সেগুলোকে আমরা বলি হ্যালাইডস। যেমন আমাদের সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা হ্যালাইডস। ওকে, আমি তোমাকে বললাম ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কি একটা হ্যালাইড। তোমাকে বললাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কি একটা
হ্যালাইডস। তো যে কোনো সময় হ্যালোজেন যখন অন্য কোনো মৌলের সাথে থাকে, হ্যালোজেন যখনই অন্য কোনো মৌলের সাথে থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের হ্যালাইডস। সেগুলোকে আমরা কি বলি? হ্যালাইডস। ওকে, এই যে আলাদীপ বলছি যে বা লুইস অ্যাসিড কি, শুয়োর তোর তো কইলামই তুই লুইস অ্যাসিড সামনে শিখবি, তো লুইস অ্যাসিড কি তুই সামনে বুঝবি, লুইস অ্যাসিড কি জিনিস, লুইস বেস কি জিনিস, এগুলো সামনে শিখবা, সামনে আছে আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের। আমরা যখন অম্লক্ষার সাম্যাবস্থা পড়বো তখন শুরুই করবো লুইস অ্যাসিড লুইস ক্ষার দিয়ে, বুঝতে পারছো? তারপরে আমরা যখন সামনে আমাদের যখন রাসায়নিক বন্ধন শিখবো, বন্ধনেই এক ক্লাস পরেই তুমি শিখবা লুইস অ্যাসিড কারা, লুইস বেস কারা। ঠিক আছে আদিপ? ওকে ওকে, তো এই হচ্ছে কাহিনী। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো হ্যাঁ হ্যালাইডের কনসেপ্টটা কি। তো এবার দেখো এখন হ্যালাইডস কিভাবে গঠন হয়। মানে আমরা তো এতক্ষণ পর্যন্ত আমাদের হাইড্রেটস দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের হ্যালাইডস কিভাবে গঠিত হয়। হ্যাঁ, তো হ্যালাইড কেমনে গঠিত হয় ভাইয়া? হ্যাঁ, হ্যালাইড কেমনে গঠিত হয়? হ্যালাইড হচ্ছে তোমার আমাদের যখন মেটালের সাথে থাকে, মেটালের সাথে যখন হ্যালোজেন থাকে তখন কি তৈরি করবে? হ্যালাইডস তৈরি করবে। কেমনে হ্যালাইডস তৈরি করবে এরা? কিভাবে তৈরি করবে? নাচতে 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 হ্যালাইড বানাবে, নাচতে নাচতে হ্যালাইড উৎপন্ন করবে, উৎপন্ন করবে। ঠিক আছে, এরা কি নাচতে নাচতে খুশি খুশি মনে হ্যালাইড উৎপন্ন করবে। যখন কোনো মেটালের সাথে হ্যালোজেন থাকবে, যখন কোনো মেটালের সাথে হ্যালোজেন থাকবে তখন এরা খুশি খুশি মনে তোমার হচ্ছে হ্যালাইড উৎপন্ন করবে। কীরকম? এটা একটা কানার ভাই অন্ধ, তুমি উত্তর করতে পারবা। তোমারে বললাম সোডিয়ামের সাথে হ্যালোজেন, তোমাকে বললাম ম্যাগনেসিয়ামের সাথে হ্যালোজেন, তোমাকে বললাম বেরিলিয়ামের সাথে ক্লোরিন, বেরিলিয়ামের সাথে ক্লোরিন দিলাম, তোমার মনে করো আমি অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন দিলাম। দাও খেয়াল করো, এখন তুমি কও সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কী তৈরি করে? এই দাও সোডিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কী তৈরি করে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বেরিলিয়ামের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? বেরিলিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? AlCl3। কেন? কারণ অ্যালুমিনিয়ামের যোজনী 3, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাই না? তাহলে এরা কি নাচতে নাচতে তৈরি করবে, নাচতে নাচতে তৈরি করবে। হ্যাঁ, এখন আমাদের যে নন মেটাল আছে, নন মেটাল, এই নন মেটালগুলা হ্যালোজেনের সাথে কিভাবে বিক্রিয়া করবে? এরা কিভাবে বিক্রিয়া করবে? এরাও কিভাবে বিক্রিয়া করবে? নাচতে নাচতে হ্যালাইড তৈরি, নাচতে নাচতে হ্যালাইড তৈরি করবে। এরাও কি করবে? নাচিতে নাচিতে হ্যালাইড তৈরি করবে। তাহলে আমাদের যে নন মেটালগুলো আছে এরাও নাচতে নাচতে হ্যালাইড তৈরি করবে। এখন আমাদের এই নন মেটালগুলা কিভাবে হ্যালাইড তৈরি করে সেটাই আমরা এখন দেখব। আমাদের যে নন মেটালগুলো আছে তারা কিভাবে আমাদের হ্যালাইড তৈরি করে সেটাই আমরা এখন দেখব। তো আমাদের প্রথম দেখো, আমি যদি তোমাকে এখানে বলি আমার কাছে সাপোজ ইনকেস মনে করো যে আমার কাছে নাইট্রোজেন আছে, আমার কাছে মনে করো নাইট্রোজেন আছে, হ্যাঁ নাইট্রোজেন আছে। তো আমার এক নাম্বারটা হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের সাথে যখন হ্যালোজেন বিক্রিয়া করবে, হ্যালোজেনকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এক্স মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু। তো নাইট্রোজেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? তোরা সবাই জানোস, তৈরি করবে NX3, NX3, NX3। ধরো এই জায়গায় তুমি ক্লোরিন দিলা, সাপোজ নাইট্রোজেনের সাথে তুমি এখানে ক্লোরিন দিলা, তাহলে কি তৈরি করবে? ক্লোরিন দিলে কি তৈরি করবে? NCl3, NCl3, NCl3 কি, তাই না? বুঝছো কি না? বুঝছো কি না? তো কি তৈরি করবে? NCl3 তৈরি করবে। ওকে, তুমি চাইলে এখানে ব্রোমিন দিতে পারো, NBr3 তৈরি করবে। ঠিক সিমিলারলি এখন তুমি চিন্তা করো, আমি যখন এইখানে ফসফরাস দিলাম P4, ফসফরাসের সাথে যখন হ্যালোজেন দিলাম, ফসফরাস হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ফসফরাস হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এটা বিক্রিয়া করবে হচ্ছে PX3, PX3, তাই না? আচ্ছা, তোমরা কি আমাকে একটা কমেন্ট করে জানাইতে পারবা ভাইয়া ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী কত? বলো, ফসফরাসের যোজনী কত? তোমরা কি আমাকে এটা একটু কমেন্ট করে জানাইতে পারবা যে ভাই ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী কত? বলো তো, বলো। নাইট্রোজেনের যোজনী কত? 3। ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী হচ্ছে 3 আর 5। কত? 3 আর 5, 3 আর 5। তাহলে দেখো এই ফসফরাস P4 এর সাথে X2 দিলাম, এটা PX3 তৈরি করবে। এই P4 এর সাথে X2 বিক্রিয়া করলে এরা আবার PX5ও তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে?
PX5ও তৈরি করতে পারে। কখন PX3 তৈরি করবে আর কখন PX5 তৈরি করবে? দেখো ফসফরাসের যোজনী কত আমরা জানি, একটু লিখে রাখি। ফসফরাসের যোজনী হইছে, ফসফরাসের যোজনী কত? 3 আর 5, 3 আর 5। দ্যাটস ওয়াই ফসফরাস PX3ও তৈরি করতে পারে, PX5ও তৈরি করতে পারে। PX3ও তৈরি করতে পারে, PX5ও তৈরি করতে পারে। ঠিক আছে, নাইট্রোজেন NCl5 তৈরি করতে পারবে না। কেন পারবে না? এটা আগামীকালকে আমরা শিখবো, কোনটা গঠিত হবে কোনটা গঠিত হবে না। ঠিক আছে, কোনটা গঠিত হবে কোনটা গঠিত হবে না, এটা নিয়ে আগামী ক্লাসে একটা আমাদের ডিটেল ক্লাস আছে এটার উপরে, মানে নেক্সট ক্লাসটা আমাদের। ওকে, তাহলে দেখো ক্লোরিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে NCl3 তৈরি করে। হ্যাঁ, নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের র্যান্ডম যোজনী হচ্ছে, যোজনী কত নাইট্রোজেনের? হচ্ছে 3। সো দ্যাটস ওয়াই নাইট্রোজেন NCl3 তৈরি করে। নাইট্রোজেন আসলে 4-এর বেশি যোজনী শো করতে পারে না। নাইট্রোজেনের ম্যাক্সিমাম যোজনী হয় 4, এবং 4 যোজনী হইলে নাইট্রোজেনের উপর আবার একটা পজিটিভ চার্জ দিতে হয়, সেটাও সামনে শেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন শুনো, সামনে শেখাবো, এগুলো প্যারানোর কোনো দরকার নেই, চিল মোডে থাকো। তো এখন ধরো তোমার এই ফসফরাস আছে, এই ফসফরাসের সাথে আমি ক্লোরিন দিলাম, অ্যান্ড ফসফরাসের সাথে ক্লোরিন দিলে ফসফরাস কী তৈরি করবে? PCl3 তৈরি করবে। আবার এই ফসফরাসের সাথে ক্লোরিন দিলে কি হবে? PCl5ও তৈরি করবে। এখন কখন PCl3 হবে আর কখন PCl5 হবে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কখন PCl3 হবে আর কখন PCl5 হবে, এটা ডিপেন্ড করবে আমার এই হ্যালোজেনের কোয়ান্টিটির উপর। কার উপর বলো তো? হ্যালোজেনের কোয়ান্টিটির উপর। তুমি যদি এখানে এই হ্যালোজেনটা যদি তুমি কম পরিমাণে দাও তাহলে PX3 তৈরি করবে, আর যদি তুমি বেশি পরিমাণে দাও তাহলে PX5 তৈরি করবে। ঠিক সিমিলারলি ক্লোরিন এখানে কম পরিমাণে দিলে PCl3 তৈরি করবে, তুমি যদি এখানে ক্লোরিনটাকে বেশি পরিমাণে দাও ফসফরাসের সাথে তাহলে এটা PCl5 তৈরি করবে, ফসফরাস সবসময় P4 আকারে থাকে, দ্যাটস ওয়াই ফসফরাসকে লেখার সময় P4 আকারে লিখি অলওয়েজ। ওকে, তাহলে কম পরিমাণে দিলে PCl3 আর ফসফরাস বেশি পরিমাণে দিলে PCl5। আচ্ছা, লেটস ডু অ্যানাদার ওয়ান। চলো, এখন ধরো আমি তোমাকে আরেকটা দিলাম, হ্যাঁ, এরকম যে P4, এই P4 এর সাথে আয়োডিনের বিক্রিয়া করালাম, হ্যাঁ, P4 এর সাথে আয়োডিনের বিক্রিয়া করালাম। তো এক জায়গায় আমি কম পরিমাণে আয়োডিন দিলাম, আর এক জায়গাতে আমি বেশি পরিমাণে আয়োডিন দিলাম। এক জায়গাতে কম পরিমাণে আয়োডিন দিলাম, আর এক জায়গাতে আমি বেশি পরিমাণে আয়োডিন দিলাম। তোমরা বলো তো উৎপাদ দুইটা আমি কি পাবো? এই বলো, একটু কমেন্ট করে জানাও তো। ফসফরাসের সাথে আয়োডিনের বিক্রিয়া, উৎপাদ দুইটা আমরা কি পাবো বলো তো ভাইয়ারা? উৎপাদ দুইটা আমরা কি পাবো? এখানে ফসফরাসের সাথে যখন আমরা আয়োডিনের বিক্রিয়া করাচ্ছি তখন এইখান থেকে আমরা উৎপাদটা কি পাবো? কি উৎপাদ পাবো বলো? কি উৎপাদ পাবো? ফসফরাসের সাথে আয়োডিনের বিক্রিয়া কি উৎপাদ পাবো? সাপোজ নাইট্রোজেনের সাথে এখানে আমি ধরো ব্রোমিনের বিক্রিয়া দিলাম, তাহলে আমি কি পাবো এখানে? NBr3। অথবা ধরো আমি ফ্লোরিনের বিক্রিয়া দিলাম, নাইট্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া আমরা পাবো কি? NF3, তাই না? এগুলো মোটামুটি আমরা বুঝছি। নাইট্রোজেনের সাথে যে কোনো হ্যালোজেনের বিক্রিয়া দিবা, এখানেও সেম। যেমন আমি ক্লোরিনের বিক্রিয়া দিলাম, PCl3 PCl5 দুইটাই পাচ্ছি। ফসফরাসের বিক্রিয়া দিলাম, মানে আয়োডিন কম পরিমাণে দিলে কি হবে আর আয়োডিন বেশি পরিমাণে দিলে কি হবে? PI3 PI5। ভেরি গুড, লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখান থেকে কী পাবো বলো তো? আমরা এখান থেকে পাবো হচ্ছে PI3 কম পরিমাণে দিলে, আর যখন বেশি পরিমাণে দিব তখন আমরা কি পাবো? PI5। কম পরিমাণে দিলে আমরা পাবো PI3, আর আমরা যদি বেশি পরিমাণে দেই তাহলে আমরা পাবো হচ্ছে PI5। কম পরিমাণে দিলে PI3 আর বেশি পরিমাণে দিলে কি পাবো? PI5। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। ক্লিয়ার? থ্যাংক ইউ সুরগুলি, থ্যাংক ইউ সো মাচ। আসো দেখো, এই যে PI5 এটা কাইটা দাও, PI5 এটা কেটে দাও। এই PI5 গঠন করা সম্ভব না, একটু লিখে রাখো, এইটার গঠিত হওয়া সম্ভব নয়। PI5 গঠিত হওয়া সম্ভব না, PI5 গঠিত হওয়া সম্ভব না। কেন সম্ভব না? উত্তর পাবো আগামী ক্লাসে, লিখে রাখো, উত্তর পাবো নেক্সট ক্লাসে।
উত্তর পাবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, এই যে দেখো উত্তরটা কই পাবো, উত্তর পাবো নেক্সট। কেন গঠন হওয়া সম্ভব না, কেন PI5 গঠিত হওয়া সম্ভব না, এইটার উত্তর পাবো আমরা আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা শিখবো এই জিনিস, কোন যৌগটা গঠিত হবে, কোন যৌগটা গঠিত হবে না, যেটা থেকে তোমার বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসবেই। কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, তোমার বোর্ড পরীক্ষাতে এই কোশ্চেন আসবেই আসবে ভাই, আসবেই আসবে তোমার বোর্ড পরীক্ষায়। এইটা গঠিত হইলে ওইটা গঠিত হয় না কেন, এইটা হইলেও ওইটা হয় না কেন। বোর্ডে তো আসে, অ্যাডমিশনও আসে, বুয়েটের অ্যাডমিশন টেস্টও আসে, কোন আবার ঢাকা ভার্সিটিতে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসে, নিচের কোনটি গঠিত হওয়া সম্ভব না। তো এই ধরনের কোশ্চেনগুলোর উত্তর কেমনে করবা, এইটার উপরেই শুধুমাত্র একটা ক্লাস হবে আগামী ক্লাস। আগামী ক্লাসে আমরা শুধুমাত্র এই টপিকটা নিয়ে আলোচনা করব, কোনটি গঠিত হবে কোনটি গঠিত হবে না। ঠিক সিমিলারলি খুবই বিখ্যাত একটা কোশ্চেন এখান থেকে আসে, এন, এই দেখো NCl3 গঠিত হলেও NCl5 হয় না কেন, NCl5 হয় না কেন? ওকে, NCl3 গঠিত হইলেও NCl5 হয় না কেন? অথবা আরেকটা আসে, PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? তো এই যে কোশ্চেনগুলা এই যে কোশ্চেনগুলা যে আছে, এই কোশ্চেনগুলো, এই টাইপের যে কোশ্চেনগুলো, কোনটা গঠিত হবে কোনটা গঠিত হবে না, এগুলার উত্তর আমরা কোথায় পাবো বলো তো? এগুলোর উত্তর কোথায় পাবো? উত্তর কোথায় আছে? উত্তর হচ্ছে এই জায়গায় আছে। কোথায়? উত্তর হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, আমাদের আগামীকালকে ক্লাসে, নেক্সট ক্লাসে। আমরা যখন নেক্সট ক্লাসে যাব, নেক্সট ক্লাসে আমরা পড়বই একটা টপিক, কোন যৌগটা গঠিত হবে কোন যৌগটা গঠিত হবে না, কেন গঠিত হবে কেন গঠিত হবে না, কেন গঠিত হবে কেন গঠিত হবে না, এইটাই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের পড়া। ঠিক আছে? তো এরকম আরও অনেক কোশ্চেন্স আছে, আরও অনেক যৌগ আছে, সেই যৌগগুলো আমরা দেখেই বলে দিতে পারবো আমাদের কোনটা গঠিত হবে আর কোনটা আমাদের গঠিত হবে না। আই হোপ তোমাদের প্রত্যেকের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, চলো এবার আমরা দেখবো আমাদের গ্রুপ 16-র সাথে যখন আমরা হ্যালোজেনের বিক্রিয়া করাবো, গ্রুপ 16-র সাথে যখন হ্যালোজেনের বিক্রিয়া করাবো, তখন এখান থেকে আমাদের কি হবে, ওকে। তো গ্রুপ 16-র মৌলকে চলো আমরা একটু দেখি আমাদের। ওকে, আসো আমরা একটু দেখি আমাদের গ্রুপ 16 আমরা দুইটা মৌল নিয়ে আলোচনা করবো না বেসিক্যালি। ওকে, তো আমাদের গ্রুপ 16 দুইটা মৌল নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে আমাদের, আমরা প্রথমেই দেখি আমাদের অক্সিজেনের সাথে। বলো, অক্সিজেনের সাথে যখন তুমি হ্যালোজেনের বিক্রিয়া করাবা তখন কি তৈরি করবে? বলো তো অক্সিজেনের যোজনী কত? বলো তো ভাইয়ের অক্সিজেনের যোজনী কত? তোমরা সবাই কম বেশি জানো। বলো তো অক্সিজেনের যোজনী কত? বলো গাইজ, বলো অক্সিজেনের যোজনী কত? 2, তাই না? তাহলে অক্সিজেন হ্যালোজেনের সাথে গিয়ে কি তৈরি করবে? OX2 তৈরি করবে। কি তৈরি করবে? OX2 তৈরি করবে। অক্সিজেনটা হ্যালোজেনের সাথে গিয়ে OX2 তৈরি করবে। আমাদের এই অক্সিজেন হ্যালোজেনের সাথে গিয়ে কি তৈরি করবে? OX2 তৈরি করবে। তুমি যদি এই হ্যালোজেনের জায়গায় এখানে ফ্লোরিন দাও, ধরো এখানে তুমি ফ্লোরিন দিলা, তাহলে কি তৈরি করবে? OF2, তাই না? কারণ অক্সিজেনের যোজনী 2, হ্যালোজেনের যোজনী 1। আচ্ছা, তুমি যদি এখানে ক্লোরিন দাও, ক্লোরিন দিলে কি তৈরি করবে? OCl2 তৈরি করবে। তুমি যদি এখানে ব্রোমিন দাও, তাহলে কি তৈরি করবে? OBr2 তৈরি করবে। এরকম তৈরি করবে, এরকম যৌগ গঠন করবে, তাই না? ওকে, ফাইন, গুড। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে এই অক্সিজেনের সাথে যখন হ্যালোজেনের বিক্রিয়া দিব তখন আমাদের কি হবে। আচ্ছা ভাইয়া, এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, আমি যদি সালফারের সাথে হ্যালোজেনের বিক্রিয়া দিই তাহলে কি হবে? আমি যদি সালফারের সাথে হ্যালোজেনের বিক্রিয়া দিই তাহলে কি হবে? চলো দেখি তো, তোমরা বলো তো ভাইয়া, তোমরাই বলো। সালফারের সাথে হ্যালোজেনের বিক্রিয়া, সালফারের সাথে হ্যালোজেন, সালফার মানে কি? S8। তো সালফারের সাথে যদি হ্যালোজেনের বিক্রিয়া দেই, তোমরা বলো তো সালফারের যোজনী কত? আমরা কম বেশি সবাই জানি সালফার এর যোজনী কত, বলো। সালফারের যোজনী আমরা জানি কত? 2, 4, 6।
আর অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে শুধুমাত্র 2, শুধুমাত্র 2, তাই অক্সিজেন কেবল OX2 তৈরি করছে। সালফারের যোজনী কত? সালফারের যোজনী হচ্ছে 2 4 6, 2 4 6। তাহলে সালফার এখান থেকে কি কি তৈরি করবে? সালফার এই হ্যালোজেনের সাথে গিয়ে তৈরি করবে SX2, SX2 তৈরি করবে, অথবা SX4 তৈরি করবে, অথবা SX6 তৈরি করবে, তাই না? যেহেতু এর যোজনী 2 4 6, যেহেতু এর যোজনী 2 4 6, তাই এ কি তৈরি করবে? এ হচ্ছে SX2 তৈরি করবে, SX4 তৈরি করবে, বা SX6 তৈরি করবে, 6 তৈরি করবে, যে কোনো তৈরি করতে পারে। এখন তুমি যদি এই সালফারের সাথে ভাই এখানে ফ্লোরিন দাও, ফ্লোরিন দাও, তাহলে তুমি বলো সালফারের সাথে ফ্লোরিন দিছো, তাহলে কি তৈরি করবে? SF2, তারপরে কি তৈরি করবে? SF4, তারপরে কি তৈরি করবে? SF6, তিনটাই তৈরি করবে। কম বেশির উপর ডিপেন্ড করে, কম পরিমাণে দিলে SF2, মাঝারি পরিমাণে দিলে SF4, আর বেশি পরিমাণে দিলে SF6, বেশি পরিমাণে দিলে SF6, তাই না? আচ্ছা, এখন তুমি দেখো তো এইখানে যদি আমি ক্লোরিন দেই, ক্লোরিন দিলে কি হবে বলো তো? SCl2, SCl4, SCl6, SCl6। তুমি যদি এখানে ভাই ব্রোমিন দাও, ব্রোমিন দিলে কি হবে? আমরা সবাই জানি SBr2, তারপরে HBr4, তারপরে কি SBr6, SBr6, বুঝতে পারছো? SBr6। এরপর তুমি যদি এখানে আয়োডিন দাও, তুমি যদি এখানে আয়োডিন দাও, আয়োডিন দিলে কি হবে? Si2, Si4, এরপরে কি Si6, তাই না? তাই না? আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো, আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো, ঠিক আছে? আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে কী কী তৈরি করবে। এখন এর মধ্যে একটু খেয়াল করো ভাইয়া, এর মধ্যে খেয়াল করো, এই যে SCl6 এটারে মার্ক করো, HBr4 SBr6 এটারে মার্ক করো, Si4 Si6 এটারও মার্ক করো। ইভেন দো এইটা Si2, ইভেন দো এইটা এই যেগুলো আছে, এগুলো একটাও গঠিত হওয়া সম্ভব না, এগুলার একটাও গঠিত হওয়া সম্ভব না। SCl6 হবে না, SCl6 হবে না, HBr4 SBr6 এটাও হবে না, এটাও হবে না, Si4 Si6 এটাও হবে না, এটাও হবে না, এগুলো একটাও হবে না, এগুলো একটাও গঠিত হওয়া সম্ভব না, গঠিত হওয়া সম্ভব না, গঠিত হওয়া সম্ভব নয়, গঠিত হওয়া সম্ভব না, না 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 না, ওকে, গঠিত সম্ভব না। লেখা রাখো, কারণ এস এর আকার বড়, এস এ কি আগামীকালকে শিখবা? এর আকার বড়, এস এ মানে সারাউন্ডিং অ্যাটমের আকার বড়। ব্যাখ্যা কই পাবো? ব্যাখ্যা আগামী ক্লাসে, নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস, ব্যাখ্যা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে পাবো আমরা। এগুলো একটাও হবে না, এগুলো একটা হবে না। তোমাদের বইতে তোমরা যখন হাজারি স্যারের বই পড়তে যাবা, বা তুমি যখন গুহ স্যারের বই পড়তে যাবা, বা কবির স্যারের বই পড়তে যাবা, তখন দেখবে এগুলো বলা আছে SBr4 গঠিত হয় না, SBr6 গঠিত হয় না, SL6 গঠিত হয় না, Si4 হয় না, Si6 হয় না, এরকম অনেক কথাবার্তা বলা আছে। তোমার তাকে জানতে হবে যে কোনটা কোনটা হয় না। তোমার বইয়ের মধ্যে জিনিসগুলো গুছানো দেওয়া নাই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা। তো তোমাকে আগে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট জানতে হবে যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, কোনটা হচ্ছে কোনটা। দেখো খেয়াল করে, এখান থেকে একটা ত্রিভুজ শেপে আসছে, দেখছো? একটা অ্যাঙ্গুলার, এটার পরে দুইটা, এটার পরে তিনটা, মানে এই তিনটাই হবে। এই Si2 হয় না আসলে, Si2 স্টেবল না, Si2 স্টেবল না, এটাও গঠিত হওয়ার পরে ভেঙে যায়। ওকে, তো দেখছো, খেয়াল করছো? কেন হয় না? আকার বড়, এই আকার, এটা কাহিনীটা হচ্ছে নেক্সট ক্লাস। আগামী ক্লাসে আমরা পড়বই এই জিনিস, কোনটা গঠিত হবে কোনটা গঠিত হবে না, কোনটা গঠিত হবে কোনটা আমাদের গঠিত হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের পর।
তাহলে মোটামুটি আমাদের কি হ্যালাইডস নিয়ে আমাদের একটা আইডিয়া হয়ে গেল যে গ্রুপ 16 এর মধ্যে অক্সিজেন কি তৈরি করতে পারে। এখন তোমরা আমাকে এবার বলো, এবার তোমরাই আমাকে বলো যে অক্সিজেন O2 এটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, OX2 তৈরি করে। এ কি OX4 বা OX6 কি তৈরি করতে পারবে বলো তো? OX4 বা OX6 কি তৈরি করতে পারবে অক্সিজেন? পারবে কিনা বলো তো? এটা পারবে কিনা? পারবে না। কেন পারবে না? এগুলো হবে না। কেন হবে না বলো তো? কারণ অক্সিজেনের যোজনই তো এত না। কি রে ভাই, অক্সিজেনের যোজনই কত? 2। অক্সিজেনের যোজনই কত? 2। তাই কেউ 2 যোজনই শো করবে, তার যোজনই 2, তার মানে সে মাত্র 2 যোজনই, সে OX4 OH6 কই থেকে পাবে? কোথ থেকে পাবে? তো তোমার কোশ্চেন আসে পরীক্ষায়, ওই HCl4 তৈরি হইলেও OCl4 তৈরি হয় না কেন? তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে HCl4 তৈরি হলেও OCl4 হয় না কেন? কেন? ওকে। বা এরকম আসতে পারে SF6 তৈরি হলেও OF6 হয় না কেন? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসে। এগুলার ব্যাখ্যা কই পাবো আমরা? উত্তরটা কবে পাবো বলো তো ভাইয়ারা? এগুলার উত্তর কোন জন্মে পাবো? এগুলার উত্তর পাবো আমরা কোন জন্মে বলো তো ভাইয়ারা? এই জন্মেই পাবো, কিন্তু আগামী ক্লাসে। ব্যাখ্যা কই? নেক্সট ক্লাস। ব্যাখ্যা কই? নেক্সট ক্লাস। সো চোখ রাখুন আগামী ক্লাসে। আসেন এবার আমরা দেখবো আমাদের গ্রুপ 17-এর সাথে, গ্রুপ 17-এর সাথে হ্যালোজেন, গ্রুপ 17-এর সাথে হ্যালোজেন। ঠিক আছে, তো এই গ্রুপ 17-এর সাথে তুমি যখন হ্যালোজেন দিবা গ্রুপ 17-এর সাথে হ্যালোজেন, তো এখন তুমি চিন্তা করো গ্রুপ 17-তে কারা আছে বলো তো? গ্রুপ 17-এর মৌলগুলাকে আমরা কি বলবো? গ্রুপ 17 আমরা কি বলবো বলো? গ্রুপ 17-র মৌলগুলোকে কি মৌল বলে? এদেরকে কি বলে? গ্রুপ 17-এর মৌলগুলোকে কি মৌল বলে? তোমরাই বলো। গ্রুপ 17-এর মৌলগুলোকে কি মৌল বলে? গ্রুপ 17-র মৌলগুলোকে কি মৌল বলে? হ্যালোজেন বলে। কি বলে? হ্যালোজেন বলে। আচ্ছা ঠিক আছে, দেখ কি বলে? হ্যালোজেন বলে। তার মানে তুই কি করতেছস, একটা হ্যালোজেনের সাথে আরেকটা হ্যালোজেনের বিয়ে দাও। গ্রুপ 17-এর সাথে হ্যালোজেনের বিক্রিয়া, গ্রুপ 17-এর সাথে হ্যালোজেন, গ্রুপ 17-কে হ্যালোজেন, গ্রুপ 17-কে হ্যালোজেন বিক্রিয়া করাইতেছে কি আরেকটা হ্যালোজেনের সাথে, বিক্রিয়া করাইতেছে কি আরেকটা হ্যালোজেনের সাথে। গ্রুপ 17 ইটসেলফ আ হ্যালোজেন, এর সাথে তুমি বিক্রিয়া করাচ্ছ কি আরেকটা হ্যালোজেনের বিক্রিয়া করাচ্ছ। দ্যাটস ওয়াই, মানে কি হ্যালোজেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করতেছে না, হ্যালোজেন যেহেতু হ্যালোজেনের সাথে বিক্রিয়া করতেছে তাই এদেরকে বলা হয় আন্ত হ্যালোজেন যৌগ। কি বলে বলো তো? আন্ত হ্যালোজেন যৌগ। তাহলে আন্ত হ্যালোজেন যৌগ কারা? যখন একটা হ্যালোজেন আরেকটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করে, মানে হ্যালোজেন না হ্যালোজেন নিজেদের মধ্যেই যৌগ গঠন করতে পারে। তুই জীবনে দেখছস সোডিয়ামের সাথে পটাশিয়াম বিক্রিয়া করে যৌগ গঠন করছে? অথবা তুই কখনো দেখছস কার্বনের সাথে সিলিকন বিক্রিয়া করে যৌগ গঠন করছে? দেখছস? বা নাইট্রোজেন ফসফরাস এক অপর লাগে বিক্রিয়া করে যৌগ? না, কোথাও দেখো নাই, কোথাও দেখেন। এই আন্ত হ্যালোজেন যৌগ, আন্ত গ্রুপ যৌগ গঠন হয় শুধুমাত্র গ্রুপ 17-এ। এরা আন্ত গ্রুপ যৌগ গঠন করতে পারে। তো যেহেতু এটা হ্যালোজেন গ্রুপ তাদেরকে বলা হয় আন্ত হ্যালোজেন যৌগ। আন্ত গ্রুপ যৌগ আর তৈরি করতে পারে আরেকটা যৌগ, আরেকটা পারে সালফার আর অক্সিজেন। সালফার এবং অক্সিজেন একই গ্রুপের মৌল, বাট সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে পারে। তো আন্ত গ্রুপ যৌগ হ্যালোজেনের বাইরে কেবল সালফার আর অক্সিজেন তৈরি করতে পারে, এছাড়া কেউ পারে না, এছাড়া আর কেউ পারে না। হ্যাঁ, তাহলে আন্ত গ্রুপ যৌগ তারা তৈরি করে হ্যালোজেন গ্রুপ, তাই এই জন্য এদেরকে নাম হয় কি আন্ত হ্যালোজেন যৌগ। নামটা কি? আন্ত হ্যালোজেন যৌগ। তো যখন একটা হ্যালোজেন আরেকটা হ্যালোজেনের সাথে যখন বিক্রিয়া করে, একটা হ্যালোজেন আরেকটা হ্যালোজেনের সাথে যখন বিক্রিয়া করে, তখন এটা কি তৈরি করতে পারে? এটা তৈরি করতে পারে এক্স এক্স প্রাইম, মানে এর যোজনী। এখন হ্যালোজেনের যোজনী কত হয়? হ্যালোজেনের যোজনী মনে রাখবা, এই এক্সের যোজনী মানে হ্যালোজেনের যোজনী, হ্যাঁ, সাধারণত ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এখানে এক্স বলতে বোঝাচ্ছি ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনকে। এই তিনটার যোজনী সাধারণত 1 3 5 7, 1 3 5 7 হইতে পারে। এই তিনটার যোজনী সাধারণত 1 3 5 7 হইতে পারে।
1 3 5 7 1 3 5 7 কি কি হইতে পারে 1 3 5 7 হইতে পারে। ওকে, সো দ্যাটস ওয়াই এরা এক্স এক্স প্রাইম তৈরি করতে পারে। তারপর এরা বিক্রিয়া করে তোমার তৈরি করতে পারে এক্স এক্স প্রাইম 3, এরা বিক্রিয়া করে তৈরি করতে পারে এক্স এক্স প্রাইম 5, এরা বিক্রিয়া করে তৈরি করতে পারে এক্স এক্স প্রাইম 7, মানে 4টা যৌগ গঠন করতে পারে, 4টা যৌগ গঠন করতে পারে। এখন কোনটা তোমার এক্স হবে আর কোনটা তোমার হচ্ছে এক্স প্রাইম হবে, কোনটা এক্স হবে কোনটা এক্স প্রাইম হবে এটা বোঝাটা ইম্পর্ট্যান্ট। কোনটা এক্স হবে আর কোনটা এক্স প্রাইম হবে এটা বোঝাটা ইম্পর্ট্যান্ট। শোনো, এক্স হচ্ছে যার যার তড়িৎ ঋণাত্মকতা কম, যার তড়িৎ ঋণাত্মকতা, যার তড়িৎ ঋণাত্মকতা এক্স হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা কম, সেটা হচ্ছে আমাদের এক্স। ওকে, আর এক্স প্রাইমকে, এক্স প্রাইম হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এক্স প্রাইম। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো আমাদের হ্যালোজেন বলতে আমরা কাদেরকে বুঝি? হ্যালোজেন বলতে আমরা কাদেরকে বুঝি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটির মান কত? ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 4। ক্লোরিনের কত আমরা সবাই জানি 3.0, ব্রোমিনেরটা আমরা সবাই জানি 2.8, আয়োডিনেরটা আমরা সবাই জানি 2.5। এগুলো তোমাদের আগে শিখাইছি, এগুলো তোমাদের আগের ক্লাসে ভাই শিখাইছি। তাহলে আমার যে হ্যালোজেনগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের তড়িৎ ঋণাত্মকতার মান ফ্লোরিনের হচ্ছে 4, ক্লোরিনের হচ্ছে 3, ব্রোমিনের হচ্ছে 2.8 এবং আয়োডিনের হচ্ছে 2.5। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে, তোমরা বলো তো এইখানে কোন জিনিসটা সবসময়, কোন জিনিসটা সবসময় এক্স প্রাইম হবে? কোন জিনিসটা সবসময় এক্স প্রাইম হবে? কোন জিনিসটা সবসময় এক্স প্রাইম হবে? এক্স প্রাইম মানে কি? যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে এক্স প্রাইম হবে। হ্যাঁ, সে কি হবে? যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে কি হবে? এক্স প্রাইম হবে। আর যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সে হচ্ছে এক্স হবে। তো এই যে যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সে এক্স হবে, তাকে আমরা কি বলি জানো? তাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, মানে সেন্ট্রাল অ্যাটম। ওকে, আর যার যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হবে আমাদের পার্শ্ব পরমাণু, সেটাকে আমরা বলি পার্শ্ব পরমাণু, মানে সারাউন্ডিং অ্যাটম। এখন দেখো, এই দেখো এক্স এবং এক্স প্রাইমের মধ্যে কি লিখছি? এক্স এক্স প্রাইম, এক্স এক্স প্রাইম মানে এক্স প্রাইম 3, এক্স এক্স প্রাইম 5, এক্স এক্স প্রাইম 7। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে দেখো এখানে এক্স আছে একটা, এখানেও এক্স আছে একটা, এখানেও এক্স একটা, এখানেও এক্স একটা, বাট এক্স প্রাইম দেখো এখানে হচ্ছে 3টা, এখানে 5টা, এখানে 7টা। তার মানে বোঝাই যাচ্ছে এক্স হচ্ছে কেন্দ্রে থাকবে আর তার পাশে হচ্ছে এক্স প্রাইম থাকবে। তো এক্স প্রাইম কারা? যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সেটা হচ্ছে এক্স প্রাইম, আর সে হবে আমাদের সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম। পার্শ্ব পরমাণু, পার্শ্ব পরমাণুকে আমরা কি বলি? আমরা বলি সারাউন্ডিং, সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম, যেটাকে আমরা সংক্ষেপে বলি এস এ। সারাউন্ডিং অ্যাটমকে সংক্ষেপে কি বলে? এস এ। আর কেন্দ্রীয় পরমাণুকে কি বলা হয়? কেন্দ্রীয় পরমাণুকে সংক্ষেপে বলা হয় সেন্ট্রাল অ্যাটম, মানে সি এ। কেন্দ্রীয় পরমাণুকে বলা হয় সেন্ট্রাল অ্যাটম বা সি এ। এখন তোমাদের কাছে আমার তাহলে কোশ্চেন, এইখান থেকে তোমরা আমাকে এখন বলো কোন জিনিসটা কোনোদিন, কোন জিনিসটা কোনোদিন জীবনে কোনোদিন, কোন জিনিসটা তোমার কোনোদিনও এ সারাউন্ডিং অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণু হইতে পারবে না? কে কোনোদিন কেন্দ্রীয় পরমাণু হইতে পারবে? ফ্লোরিন। দেখো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কি সব থেকে বেশি? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কি সব থেকে বেশি? তাই ফ্লোরিন অলওয়েজ 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 সারাউন্ডিং অ্যাটম আকারে থাকবে, পার্শ্ব অ্যাটম আকারে থাকবে, অলওয়েজ এক্স প্রাইম হবে। আর কোন জিনিসটা কোনোদিন সারাউন্ডিং অ্যাটম হইতে পারবে না, মানে কোনটা সবসময় কেন্দ্রীয় পরমাণু আকারে থাকবে, মানে কোনটা অলওয়েজ কেন্দ্রীয় পরমাণু, কোনোদিন পার্শ্ব পরমাণু হইতে পারবে না? কে কোনোদিন পার্শ্ব পরমাণু হইতে পারবে না? কে কে হইতে পারবে না বলো? এখানে কে? আয়োডিন। আয়োডিন কোনোদিন পার্শ্ব পরমাণু হইতে পারবে না, কারণ আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে কম, আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে কম। আমরা এটাই বলছি, যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সেটা হচ্ছে এক্স, আর সেটাকে আমরা বলছি কেন্দ্রীয় পরমাণু। তাহলে কার তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে কম? আয়োডিনের।
তার মানে আয়োডিন সবসময় কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকবে, কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকবে। এখন তোমরা আমাকে বলো, এবার তোমরা আমাকে এখান থেকে বলবা, সেটা হচ্ছে ভাই আয়োডিনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া। মনে করো এখানে আছে আয়োডিন, এখানে আছে ফ্লোরিন। এখন তোমরা আমাকে বলবা আয়োডিন এবং ফ্লোরিন যদি বিক্রিয়া করে, আয়োডিন এবং ফ্লোরিন যদি বিক্রিয়া করে, কে কেন্দ্রীয় পরমাণু হবে, কে তোমার সারাউন্ডিং অ্যাটম হবে? আয়োডিন সেন্ট্রাল অ্যাটমকে, সারাউন্ডিং অ্যাটমকে, বা এই দুইটার মধ্যে আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, তা আয়োডিন কেন্দ্রীয় পরমাণু, আর ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাই ফ্লোরিন হবে আমাদের পার্শ্ব পরমাণু, মানে কি সারাউন্ডিং অ্যাটম। তাহলে আয়োডিন সেন্ট্রাল অ্যাটম, ফ্লোরিন হচ্ছে সারাউন্ডিং অ্যাটম। তাহলে আমি আয়োডিনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া করলাম, আমরা জানি আয়োডিনের যোজনী কত হতে পারে, 1 3 5 7। তাহলে আমি এখানে কি পাবো, আমি এখানে পাবো ফার্স্ট হচ্ছে IF, তারপর আমি এখানে পাবো হচ্ছে IF3, তারপরে আমি এখানে পাবো হচ্ছে IF5, তারপরে আমি এখানে পাবো হচ্ছে IF7। বুঝা গেছে কি না, বুঝছো কি না? আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, আর এখন তুমি খেয়াল করো, এখন এবার চিন্তা করো, যদি তুমি আয়োডিনের সাথে এখানে ক্লোরিন দাও, আয়োডিনের সাথে তুমি এখানে ক্লোরিন দিলা, ক্লোরিন, তাহলে বলো কে কেন্দ্রীয় পরমাণু? অবশ্যই আয়োডিন কেন্দ্রীয় পরমাণু, কারণ আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তাহলে আমার এখানে কি হবে, তাহলে ক্লোরিন হবে সারাউন্ডিং অ্যাটম, আয়োডিন হবে সেন্ট্রাল অ্যাটম। তাহলে আমি কি পাবো, ICl, তারপর আমি কি পাবো ICl3, তারপর আমি কি পাবো ICl5, তারপর আমি কি পাবো ICl6। ওকে, আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই, ওকে। এবার দেখো ক্লোরিনের জায়গায় আমি যদি এখানে ব্রোমিন দেই, বলো তো এই জায়গাতে যদি আমি এখন ব্রোমিন দিই তাহলে কি হবে ভাইয়ারা? আমি ক্লোরিনের পরিবর্তে আমি এখানে ব্রোমিন দিলাম। এখন তাহলে তোমরাই বলো এই জায়গাতে কে কেন্দ্রীয় পরমাণু হবে? ভাইয়া ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান কম? আয়োডিনের। তাই আয়োডিন হবে আমার কি বলতো, কেন্দ্রীয় পরমাণু, আর ব্রোমিন হবে কি সারাউন্ডিং পরমাণু। তাহলে আমার এখানে কি হবে, IBr তৈরি করবে, তারপরে কি তৈরি করবে, IBr3 তৈরি করবে, IBr3, তারপরে কি তৈরি করবে, IBr5 তৈরি করবে, তারপরে কি তৈরি করবে, IBr6 তৈরি করবে। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই, আশা করি সবাই বুঝতে পারছো। এখন তাহলে তুমি বলো তো ভাইয়া, এইখানে আয়োডিনের সাথে যদি আয়োডিনের বিক্রিয়া করে তাহলে কি হবে? আয়োডিনের সাথে আয়োডিনের বিক্রিয়া করলে কি হবে, আয়োডিনের সাথে আয়োডিনের বিক্রিয়া করলে কি হবে? ঘোড়ার ডিম হবে। আয়োডিনের সাথে আয়োডিনের বিক্রিয়া করলে কি হবে? ঘোড়ার ডিম হবে। আয়োডিনের সাথে আয়োডিনের বিক্রিয়া করলে ঘোড়ার ডিম হবে। কেন ভাইয়া আয়োডিনের সাথে আয়োডিনের বিক্রিয়া করলে কেন ঘোড়ার ডিম হবে? শিওর, কারণ তোর মনে আছে একটা এক্স একটা এক্স প্রাইম, এবং এদের মধ্যে যেটার তড়িৎ ঋণাত্মকতা কম সেটা কেন্দ্রীয় পরমাণু, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা সারাউন্ডিং পরমাণু। দ্যাট মিনস তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে হবে, এদের মাঝখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে হবে, তাইলে না যৌগ গঠন হবে। দুইজন যদি সেম জিনিস হয় বিক্রিয়া করবে? জীবনও করবে না, ঘোড়ার ডিম হবে। তাহলে আয়োডিনের সাথে আয়োডিন হবে না, বুঝতে পারছো? আয়োডিনের সাথে আয়োডিন হবে না। ক্লিয়ার বলদাগুলি কথাকার। দেখ এবার আয়, এখন দেখ এবার এখানে খেয়াল কর, এবার তুই চিন্তা কর, ধর তুই এবার এখানে দিলি ব্রোমিন, এখানে তুই কি দিলি? ব্রোমিন দিলি, ব্রোমিন। তাহলে ব্রোমিনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া করো, এবার কেন্দ্রীয় পরমাণু তাহলে কি হবে? ব্রোমিন হবে। কেন্দ্রীয় পরমাণু কি হবে? ব্রোমিন হবে। তাহলে আমার এখানে কি হবে দেখো তো, BRF, তারপর আমরা কি পাবো, না এটা দিয়ে হবে না, এটা দিয়ে এটা কালারটা ফুটতেছে না, ধর অন্য একটা কালার দিই, এটা দিই, ধর এখানে দিলাম কি BRF, ঠিক আছে। তারপরে কি তৈরি করবে? BRF3, তারপরে কি তৈরি করবে বলো তো ভাইরা? BRF4, তারপরে কি তৈরি করবে, সরি F5, তারপরে কি BRF6, ঠিক আছে। আশা করি সবাই বুঝছো। এখন তুমি বলো ভাইয়া ব্রোমিনের সাথে, তাহলে আমি যদি ভাইয়া ব্রোমিনের সাথে ক্লোরিন দেই তাহলে কি হবে? ভাইয়া ব্রোমিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিলাম,
কে তড়িৎ মানে এই যে ব্রোমিনের সাথে ফার্স্টে ফ্লোরিনের দিলাম, ব্রোমিনের সাথে ক্লোরিন দিলাম, বলো কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ব্রোমিনের, ক্লোরিনের। তাহলে ক্লোরিন হবে সারাউন্ডিং অ্যাটম, তাহলে কি হবে BrCl। তারপরে কি হবে এখানে বলো তো BrCl3। তারপরে কি হবে BrCl5। তারপরে কি হবে BrCl6। সরি Cl6 কেন লিখছি, 7 হবে এখানে। শিট 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 সি 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 ভুলে আবেগে 6 দিয়ে দিছে, এখানে 6 না, এখানে হবে 7। সরি সরি সরি, একটু ঠিক করে নাও। এটা হবে ICl7, এটা হবে IBr7, আর এখানে হবে হচ্ছে 6, এখানে হবে তোমার হচ্ছে BrCl6, সরি আবারও 6 কেন দিলাম, 7, BrF7, BrCl7। ভুলে গেছি, মানে 1 3 5 7 তো ভুলে দিছি আর কি, ঠিক আছে। ওকে ওকে ক্লিয়ার। 6 না 7 হবে, 7 হবে। হ্যাঁ আমি এটা একটু মানে আবেগে আর কি লিখা পালাইছি 6। হ্যাঁ ওকে ওকে, আশা করি একটু সবাই বুঝতে পারছো। হ্যাঁ সবাই কমেন্ট করছো ভাই এটা হবে, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ 6 কেন, 6 হবে না, 6 হবে না। ওকে থ্যাংক ইউ, বুঝতে পারছো। তাহলে এবার বলো ব্রোমিনের সাথে এবার যদি ক্লোরিন না দিয়ে ব্রোমিনের সাথে ব্রোমিন দিই তাহলে কি হবে? বা ব্রোমিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে কি তৈরি করবে? ব্রোমিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে কি তৈরি করবে? ব্রোমিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে কি তৈরি করবে বলো, তোমরাই বলো ভাইয়া, ব্রোমিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে কি তৈরি করবে? সই কে তৈরি করবে? কি তৈরি করবে বল? ঘোড়ার ডিম তৈরি করবে। কি তৈরি করবে? ঘোড়ার ডিম তৈরি করবে, কিছুই তৈরি করবে না, ক্লিয়ার? কিচ্ছু তৈরি করবে না। তাহলে ব্রোমিনের সাথে ব্রোমিনে কোনো বিক্রিয়া হবে না। এবার তাহলে বলো তো, তাহলে ভাইয়া ব্রোমিনের সাথে আয়োডিন বিক্রিয়া করে কি তৈরি করবে? ব্রোমিন আর আয়োডিন বিক্রিয়া করে কি তৈরি করবে? ব্রোমিন আর আয়োডিন বিক্রিয়া করে কি তৈরি করবে? এই দেখো ব্রোমিন আর আয়োডিন বিক্রিয়া করে কি তৈরি করে, অলরেডি দিয়ে দিস। এই দেখো আয়োডিন ব্রোমিন, অলরেডি ব্রোমিন আর আয়োডিনের বিক্রিয়া শেষ। তাহলে ব্রোমিনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া দেখলাম, ব্রোমিনের সাথে ক্লোরিনটা দেখলাম, ব্রোমিনের সাথে আয়োডিন আগেই লিখে ফেলছি, ডান। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের এখানে ক্লোরিন। তা আসো আমি এবার ক্লোরিনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া দেই। ক্লোরিন আর ফ্লোরিন, বলো কে কেন্দ্রীয় পরমাণু হবে? ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে কে কেন্দ্রীয় পরমাণু হবে? ক্লোরিন হবে কেন্দ্রীয় পরমাণু, ফ্লোরিন হবে আমাদের সারাউন্ডিং পরমাণু। ঠিক আছে, তাহলে এখন এইখানে কোন কালারটা যাবে? এটা কি যাবে? ওকে, তাহলে দেখো এখন খেয়াল করো, তাহলে আমাদের কি হবে ভাইয়ারা? বলো তো? ক্লোরিন ফ্লোরিনের সাথে তৈরি করবে ClF, তারপরে ক্লোরিন ফ্লোরিনের সাথে তৈরি করবে ClF3, তারপরে তৈরি করবে ক্লোরিন ফ্লোরিনের সাথে তৈরি করবে ClF5, তারপরে তৈরি করবে ClF7। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি, ক্লিয়ার? এখন তোমরা বলো, ক্লোরিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া কি হবে? গোড়ার ডিম হবে। ক্লোরিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া হবে না। আচ্ছা ক্লোরিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া কি হবে? ক্লোরিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া, এই দেখো ক্লোরিন আর ব্রোমিনের বিক্রিয়া, এই দেখো অলরেডি লিখে ফেলছো, ক্লোরিন আর ব্রোমিন অলরেডি ডান। তাহলে বলো ভাই ক্লোরিনের সাথে আয়োডিনের কি হবে? এই দেখো ক্লোরিন আর আয়োডিন অলরেডি ডান। তার মানে বাকি যা আছে সবই তোমার ডান, মানে সবই তুমি করে ফেলছো। তো এই চার্টের মধ্যেই হচ্ছে তোমার যত আন্তঃহ্যালোজেন যৌগ আছে সব এখানে দেওয়া আছে। যত আন্তঃহ্যালোজেন যৌগ আছে তোমার, মানে এই জীবনে জগতে যতগুলো আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করা সম্ভব সবগুলা এই চার্টের মধ্যে দেওয়া আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার। আই হোপ এভরিওয়ান গেটস ক্লিয়ার। আসো মার্ক করো, এটা দাগাও, দিছো? দাগাইছো? দাগাই থাকো। IBr3 মার্ক করো, এটি সব মার্ক করো, যেগুলো মার্ক করতেছি সব মার্ক করো, এটা মার্ক করো, এটা মার্ক করো, BrF5 মার্ক করো না, ওকে মার্ক করছো? BrF3, BrF5, হ্যাঁ মার্ক করছো ভাইয়ারা, করছো? এবার আসো BrCl3 মার্ক করো, BrCl5 মার্ক করো,
মার্ক করো। ClF, ClF3, ClF5, এই যে যেগুলো মার্ক করলাম লাল কালার দিয়া, তুই দেখ, তুই খেয়াল কর, কি খেয়াল করবি? এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না। ICl5 সম্ভব না, IBr3 সম্ভব না, IBr5 সম্ভব না, BrCl3 পসিবল না, BrICl5 পসিবল না, এগুলো কোনোটাই পসিবল না। এই যেগুলা কাটলাম এই যৌগগুলোর একটাও গঠিত হওয়া সম্ভব না। পৃথিবীতে 7 যোজনী বিশিষ্ট একমাত্র যৌগ হচ্ছে IF7। পৃথিবীতে 7 যোজনী বিশিষ্ট একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কম্পাউন্ড ইজ IF7। এইটা বাদে এই দুনিয়ায় জিন্দেগিতে কোনো যৌগের যোজনী আর 7 হবে না, কোনো যৌগের যোজনী 7 হবে না। পৃথিবীতে একমাত্র যৌগ যার যোজনী হচ্ছে IF7, মানে 7, একমাত্র 7 যোজনী বিশিষ্ট যৌগ। আর কোনো যৌগের যোজনী 7 নাই, ঠিক আছে? বাকি কোনোটা পসিবল না, বাকি একটাও 7 যোজনী বিশিষ্ট যৌগ পসিবল না। এগুলা একটাই যেগুলো সম্ভব না। দেখো এগুলা সম্ভব না। এখন কেন এই যৌগগুলো সম্ভব না, কেন সম্ভব না? উত্তর আগামী ক্লাসে। কেন সম্ভব নয়, কেন এগুলো, কেন 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 উত্তর দেখতে চোখ রাখুন আগামী ক্লাসে, উত্তর পেতে চোখ রাখুন আগামী ক্লাসে, উত্তর পেতে চোখ রাখুন আগামী ক্লাসে, ওকে? উত্তর পেতে চোখ রাখুন আগামী ক্লাসে। বুঝতে পারছেন? মজা না? বাহুবলী 2 এর প্রতিও মনে হয় না মানুষের এত সাসপেনশন ছিল, হ্যাঁ, যে কাটাপ্পা বাহুবলীকে কিউ মারা, এত সাসপেন্স ছিল না। আজকের ক্লাসে যত সাসপেন্স, আগামীকালকে ক্লাস করাই লাগবে, কোনো উপায় নাই। আগামীকালকে ক্লাস করতেই হবে, কোনো উপায় নাই। এটার উত্তর দাও। আন্তঃহ্যালোজেন যৌগ গঠনের সক্ষমতা প্রধানত হ্যালোজেন সমূহের কোন ধর্মের উপর নির্ভরশীল? বলো। আন্তঃহ্যালোজেন যৌগ গঠনের সক্ষমতা প্রধানত হ্যালোজেন সমূহের কোন ধর্মের উপর নির্ভরশীল? বলো, এটা তোমরা বলে দাও দেখি। ওকে, কোনটা বলো? অ্যান্সার কি? তড়িৎ ঋণাত্মকতা। ভেরি গুড, থ্যাংক ইউ। অ্যান্সার কি? তড়িৎ ঋণাত্মকতা। ক্লিয়ার? ওকে, তাহলে কি হচ্ছে? আন্তঃহ্যালোজেন হবে, হ্যাঁ, আন্তঃহ্যালোজেন যৌগ গঠনের সক্ষমতা প্রধানত হ্যালোজেন সমূহের কোন ধর্মের উপর নির্ভরশীল? বা তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভরশীল। ওকে, সো লাস্ট টপিক ফর টুডে, সেটাকে আমরা বলি ছদ্ম হ্যালোজেন। কি বলা হয়? ছদ্ম হ্যালোজেন। তোমার মাঝে মধ্যে এমসিকিউতে আসে, নিচের কোনটি ছদ্ম হ্যালোজেন হিসেবে কাজ করে? এখন ছদ্ম হ্যালোজেন কারা?
ছদ্ম হ্যালোজেন কারা, এক্সাম্পলগুলো লেখা রাখো। আমাদের সায়ানাইড, ওকে, তারপরে SCN মাইনাস, সায়ানাইড CN মাইনাস, তারপরে কি SCN মাইনাস, তারপরে হচ্ছে আমাদের SECN মাইনাস, SECN মাইনাস। দেখো আমাদের কিছু কিছু যৌগ আছে, কিছু কিছু আমাদের যৌগ আছে, যেই যৌগগুলো, এগুলো একটা যৌগ, এগুলো হচ্ছে এক একটা যৌগ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এক একটা যৌগ। বাট এই যৌগগুলা আমাদের অনেকটাই কার মতো কাজ করে, আমাদের অনেকটাই হচ্ছে এই যৌগগুলো অনেকটাই আমাদের হচ্ছে হ্যালোজেনের মতো কাজ করে। এই যে সকল যৌগগুলা দেখতে হ্যালোজেনের মতো না, দেখতে কোনোভাবে হ্যালোজেনের মতো, হ্যাঁ না, এগুলা দেখতে কিন্তু একটাও হ্যালোজেনের মতো না, কিন্তু ছদ্মবেশে এরা হ্যালোজেনের মতো আচরণ করে। যে সকল যৌগগুলো দেখতে হ্যালোজেনের মতো না কিন্তু ছদ্মবেশে হ্যালোজেনের মতো কাজ করে, তাদেরকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। তাদেরকে কি বলা হয়? ছদ্ম হ্যালোজেন যৌগ। মানে ছদ্ম হ্যালোজেন, বা ইংরেজিতে টার্মটা হচ্ছে সুডো হ্যালোজেন। ইংরেজিতে কি বলা হয়? সুডো হ্যালোজেন। আর বাংলায় কি বলে? ছদ্ম হ্যালোজেন। মানে ছদ্মবেশে চুরি কইরা হ্যালোজেনের মতো আচরণ করে, ছদ্মবেশে চুরি কইরা হ্যালোজেনের মতো আচরণ করে। আসলে এরা হ্যালোজেন না, দেখো এই যে সায়ানাইড, এটার বিহেভিয়ার হ্যালোজেনের মতো। মানে একটা ক্লোরাইড আয়ন যেরকম বিহেভ করে, একটা সায়ানাইড একই রকম বিহেভ করে। এই যে সায়ানাইড, থায়োসায়ানাইড, সেলেনিয়াম সায়ানাইড, তারপর হচ্ছে আমাদের অ্যাজাইড, এরা সবাই আমাদের কি হিসেবে কাজ করে বলো তো ভাইয়েরা? এরা প্রত্যেকেই আমাদের হচ্ছে ছদ্ম হ্যালোজেন যৌগ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ছদ্ম হ্যালোজেন যৌগ হিসেবে কাজ করে। তো তোমার পরীক্ষায় আসবে নিচের কোনটি ছদ্ম হ্যালোজেন, ঠিক আছে, নিচের কোনটি ছদ্ম হ্যালোজেন। আশা করি নিচের কোনটি ছদ্ম হ্যালোজেন যদি বলে, আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে। সায়ানাইড, তারপরে আমাদের হচ্ছে আইসোসায়ানাইডও ছদ্ম হ্যালোজেন হিসেবে কাজ করে, হ্যাঁ, তারপরে NCS মাইনাস, এগুলো সবই ছদ্ম হ্যালোজেন হিসেবে কাজ করে। বুঝতে পারছো? NCS মাইনাস, সায়ানাইড মাইনাস, আইসোসায়ানাইড, হ্যাঁ, SCN মাইনাস, SECN মাইনাস, তারপর হচ্ছে আমাদের অ্যাজাইড, এইগুলো সবই আমাদের ছদ্ম হ্যালোজেন হিসেবে কাজ করে। তো এগুলো তোমার MCQতে আসতে পারে, জাস্ট ফর MCQ, এটা বোঝার কিছু নাই। যদি আসে নিচের কোনটি ছদ্ম হ্যালোজেন, ঠাড়া মুখস্থ বয়ায় দিবি, স্পেশালি ফর মেডিকেল, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। তো আজকের মতো ভাইয়া ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে। আর অবশ্যই সবাইকে পরবর্তী লেকচারের দিকে নজর রাখতে হবে, কারণ কি বলছি, পরবর্তী লেকচারে আমরা কি শেখাবো, কোনটি ঘটিত হবে, কোনটি ঘটিত হবে না। সো ওইটার উত্তরগুলো আজকের ক্লাসে, যে কতগুলো যৌগ আমরা কেটে দিলাম, এটা গঠিত হবে না, এটা গঠিত হবে না, ওইটা গঠিত হবে না, কেন কাটলাম, এই যে এই যৌগগুলো গঠিত হবে না, কেন হবে না, এইটার রিজন বা উত্তর আমরা জানবো আমাদের আগামী ক্লাসে। সো নেক্সট ক্লাসে সবাইকে চোখ রাখতে হবে। চোখ রাখুন, আগামী ক্লাসে বিদায়।